মধ্যে একটা লাইসেন্স নাম্বার থাকতো একটা, লাগেজের মধ্যে একটা লাইসেন্স নাম্বার থাকতো, যেখানের মধ্যে বিভিন্ন কোড নাম্বার দিয়ে সেই লাগেজটা লক করা যেত। সেখানে কোড নাম্বার হতে পারে তোমার 999, হ্যাঁ, 0000777, বিভিন্ন রকমের কোড নাম্বার থাকতো। তো সেখানে প্রত্যেকটা ঘরের মধ্যে যে জিনিসটা করা যেত, এখানে এটাকে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট এখানে বসানো যেত। এখানেও 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট বসানো যেত, এখানেও 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট কিন্তু বসানো যেত। তার মানে তুমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট দিয়ে তুমি এই 3টা ঘর ফিল আপ করতে পারবা। আবার বলি, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট দিয়ে তুমি এই 3টা ঘর ফিল আপ করতে পারবা। তাহলে মোট কত উপায়ে এখানে তোমার লক কি দেয়া যাবে? কমেন্টে লিখে ফেলো তো, কি মনে হচ্ছে তোমাদের? আমি যদি লক কি দিচ্ছি, বিপাশা বলতে 10টা ওয়েতে আমরা এটা লক করতে, মেজাম বলতে 30টা ওয়েতে, রাইট? মেজাম বলতে 30টা ওয়েতে, যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত, তার মানে 10টা সংখ্যা আছে এখানে, 0 1 2 3 4 5 6 7 8 9 9, 10টা সংখ্যা আছে। সো 10 × 30টা বলছে মেজাবিন। তারপরে আরো আবু সাহেব বলছে 999টা লক কি দেওয়া যাবে, মাসুম বলছে 30টা লক কি দেওয়া যাবে, পেলেনা বলছে 30টা। ওকে, আচ্ছা, বিপাশা বলছে 10 টু দি পাওয়ার 3, বকুল বলছে 1000 বার এটা লক করা যাবে, আবু সাহেব বলছে 1000 বার। ওকে, আমরা আগে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের আগে বাস্তব ভিত্তিক একটা জিনিস চিন্তা করি, বাস্তবে কি হইতে পারে। কিটা শুরু হইতে পারে, ধরো এই কিটা, এই লাগেজটা কোন একটা চোরে চুরি করে নিয়ে গেছে, তাহলে সে কতবার ট্রাই করা লাগতে পারে সেটা আমরা দেখি। প্রথমে সে ট্রাই করবে 0 0 0 দিয়ে ট্রাই করবে, খুললো না। এরপরে 0 0 1 দিয়ে ট্রাই করবে, এরপরে 0 0 2 দিয়ে ট্রাই করবে, এভাবে 0 0 9 পর্যন্ত ট্রাই করবে। তারপর সে 0 1 0 দিয়ে ট্রাই করবে, হ্যাঁ, হলো না। এরপরে 0 1 1 দিয়ে ট্রাই করবে, হলো না। এরপর 0 এবং 1 2 1 3 1 4 0 9 9 দিয়ে ট্রাই করবে, হলো না। এরপরে 1 0 0 দিয়ে ট্রাই করবে, হলো না। এরপরে 1 0 1 দিয়ে ট্রাই করবে, 1 0 2 দিয়ে ট্রাই করবে, এরকম করতে করতে যাতে 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 শেষ পর্যন্ত 9 9 9 পর্যন্ত এটা দিয়ে ট্রাই করবে। তাইলে 0 0 0 থেকে 9 9 9 পর্যন্ত মোট কয়টা সংখ্যা হয় বলো তো? 0 0 0 থেকে 9 9 9 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? 1000 বার, তাই না? তার মানে একটা চোর এটা 1000 বার সে হচ্ছে যে ট্রাই করতে পারবে, ট্রাই করলে এই লাগেজটা খুলতে পারবে। এক ঘটনাটা কি দেখো, এর আগে আমরা যে বিন্যাসগুলো করেছিলাম সেখানে সে 3টা সংখ্যা ছিল, আমরা কাউকে ডাবল কিন্তু কাউকে এখানে নিতে পারি নাই। যে আমরা আমাদের 9টা সংখ্যা আছে, ধরো 3টা করে আমরা সাজাইলাম, 4টা করে সাজাইলাম। এখন যদি একাধিকবার হয়ে যায় তখন আমরা ওই মানটাকে আমরা ক্যান্সেল করে দেই, রাইট? এখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে যদি তোমার 3টা 0 হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সেটা একটা নতুন একটা জিনিস, তাই না? 1 1 1 হলে কোনো প্রবলেম নাই, সেটা নতুন একটা সংখ্যা হচ্ছে, রাইট? তার মানে এখানে আমার কি ঘটনাটা ঘটতেছে, এখানে আমরা এই যে প্রথম প্লেসটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 0 দিয়ে ফিল আপ করতে পারবো। তাহলে মোট কয়টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে? প্রথম ঘরটা কয়টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে? 10টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। দ্বিতীয় ঘরটা এটাও 10টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে, কে বাদ যাবে না কিন্তু, যে আগেরবার বসে গেছে ও বাদ, না এটা হবে না। এই ঘরটাও 10টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে, এই ঘরটা 10টা সংখ্যা দিয়ে ফিল আপ করা যাবে। এখানে 0 নিলে 0 নিতে পারবা, কোনো সমস্যা নাই। এখানে 1 নিলে এখানে 1 নিতে পারবা, নো প্রবলেম। হ্যাঁ, তার মানে প্রথম এই ঘরটাও 10 উপায় ফিল আপ করা যায়, এই ঘরটা 10 উপায় ফিল আপ করা যায়। তাহলে দুটা ঘর যদি আমরা নিতাম, কত উপায় ফিল আপ করা যাবে? 10 × 10 ওয়েতে দুটা ঘর ফিল আপ করা যাবে। তৃতীয় ঘরটাও 10 উপায়ে ফিল আপ করা যাবে। তা 3টা ঘর যদি নেই তাহলে 10 × 10 × 10, তার মানে 10 কিউব উপায়ে, তার মানে 1000 উপায়ে কি করা যাবে? এখানে এই চাবিটা লক করা যাবে। ইয়াকে বলা হয় পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তো বলে দিও তোমাকে পুনরাবৃত্তি করা যাবে কি যাবে না, জিনিসটাকে বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো জিনিসটা? ওকে, তো তৃপ্তি আফসোস করতেছিল না, সে বললো সে খুবই ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, লাস্ট বেঞ্চার স্টুডেন্ট, সে খুবই মন খারাপ, সে লাস্ট বেঞ্চার। কোন মেডিকেল কলেজে আমি ছিলাম আমার ব্যাচের সবচেয়ে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। হ্যাঁ, আমি প্রথম 1.5 বছর টোটালি ক্লাস করি নাই, একটা ক্লাসও করি নাই, টোটালি কোনো ক্লাস করি। এখানে অনেক ডক্টর আছে না, সো
কুমিল্লা মেডিকেল আমি সেই স্টুডেন্ট যে প্রথম প্রফে কোনো যে তোমরা ছোট ছোট আইটেম পরীক্ষা দাও না, কোনো আইটেম দেয় নাই, কোনো টার্ম দেয় নাই, কোনো কার্ড দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কোনো ক্লাসে করি না, কোনো এক্সাম দেয় নাই, কিছু দেয় নাই। হ্যাঁ, 13 বছর কোনো ক্লাসে করি নাই। তো সামহাউ আমাদের সেটা বলতে, সেটা মজার ঘটনা। এটা হচ্ছে আমি তো যখন প্রফ আসলো তখন আমি সন্দীপ গেছি বেড়াইতে। হ্যাঁ, সন্দীপ গেছি বেড়াইতে, কারণ প্রফ হবে, বন্ধুরা প্রফ দিবে না, আমি কি করব। তো আমি তো সন্দীপ ঘোরাঘুরি করতেছি, আমার বন্ধু নাসির ফোন করলো, কে রে তোর তো প্রফ দিতে অনুমতি দিচ্ছে, প্রফ দিয়ে দে। এখন কেন? কারণ আমাদের ব্যাচে ছাত্রলীগের যে দুজন ছিল নেতা, এখন ওদেরকে তো অনুমতি দিতে হবে। ওদের অনুমতি দেওয়ার জন্য আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর ছিল, আচ্ছা ঠিক আছে সবাই পরীক্ষা দিই। আমি যে টোটালি কোনো কিছু দিই না, এটা তো একদম রেয়ার ঘটনা, এটা থেকে জানা নাই, বিষয়টা খেয়াল করেন নাই। তো কোর্স কোঅর্ডিনেটর ছিল সামাদ স্যার, বায়োকেমিস্ট্রি। উনি সবাইকে বলছে সবাই পরীক্ষা দিবে, যাও, কারণ আটকানোর দরকার নাই, আমাদের সময় আটকাইতে না, আসলে সবাই পরীক্ষা দিতে পারবে। তো আমি ফাঁকতালে পরীক্ষা দেওয়ার অনুমতি পাই গেলাম। এরপরে আমার বন্ধুরা ফোন করলো, তাড়াতাড়ি আই, ফর্ম ফিল আপ কর, ফর্ম ফিল আপ করার পরে তারপরে তুই হচ্ছে যে পরীক্ষা দিয়ে দে, একটা সাবজেক্ট ছিল তো তুই পাস করবি অ্যাটলিস্ট। হ্যাঁ, তো তারপরে আমি চলে আসলাম সন্ধ্যের থেকে। আসার পরে আমি যেহেতু প্রথম যে কাজটা করছি, যেহেতু আগে কোনো পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই, মেডিকেল টার্ম কার্ড কিচ্ছু দেয় নাই, আমি যেটা করছি আগে প্রথম 5 বছরের কোশ্চেন কালেকশন করছি, ওইটা ওগুলো মোটামুটি টুকটাক পড়ছে, ওগুলো আমার বন্ধুরাও মোটামুটি ডেমো দিচ্ছে, যাই হোক সেটা আরেক ইতিহাস। তো যাই পাস করে ফেলছে, সেটা আরেকটা ঘটনা। কিন্তু আমি ছিলাম আমার ক্লাসে মোটামুটি ব্যাক বেঞ্চার। হ্যাঁ, মানে আমি একটা পরে ক্লাবও করছিলাম, ব্যাক বেঞ্চার্স ক্লাব। আমাদের ক্লাবের সদস্য হইতে হলে প্রত্যেকদিন ব্যাক বেঞ্চে বসতে হবে। তো আমাদের খেপানোর জন্য অনেকে আবার শেষে যা বসে যেত, তা আমরা আবার যা তার পিছনে বসতাম। মানে আমাদের ক্লাবে থাকতে হলে পিছনে বেঞ্চে বসতে হবে, এবং কোনোভাবে সামনে বেঞ্চে যদি বসে ও বাদো। আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম যারা অলওয়েজ ব্যাক বেঞ্চে বসতাম। ওদের কেন দেই নাই, কারণ আমার প্রথমে মেডিকেল পড়তে খুব একটা ভালো লাগে নাই, এবং অনেক কজ ছিল, সব মিলা আমি ভালো লাগে নাই, জাস্ট এটাই। আমি সাধারণত ভালো না লাগলে কোনো কিছু করি না। তো এখন আমাদের ব্যাচমেটদের মধ্যে তোমার এখন হেড অফিসে কাজ করি তো আমি সবার আগে। হ্যাঁ, সেন্টারে কাজ করতে পারা একটা এটা বিশাল অবশ্য অপরচুনিটি এখানের মধ্যে। সো অনেক আগে আমি বিশেষ ক্যাডার হয়েছি, এবং অনেক আগে হেড অফিসে চলে আসছি। এখানের মধ্যে আমার জব রেসপন্সিবিলিটি এখন সেন্ট্রালি কাজ করার সুযোগ পাচ্ছি, বাট আমি ছিলাম আমার ব্যাচের ব্যাক বেঞ্চার। তো তুমি আসলে কখন ব্যাক বেঞ্চার হও না কি হও না হও, আমি একটা কথা বলছিলাম, লাইফ ইজ এ বক্স অফ চকলেট। যে তোমার লাইফে কি ঘটবে তুমি এটা কিচ্ছু জানো না, তুমি জানবো না কখন কি ঘটবে, কখন কোন সুযোগ আসবে, তুমি কিছু জানো না। আচ্ছা, আমরা কোশ্চেন রিপিট করতে, কোশ্চেনটা হচ্ছে যে একটা তোমার লাগেজের তোমার লকে লকি হিসেবে যদি 3টা ডিজিট ব্যবহার করা যায়, তাহলে কত উপায়ে লক কিটা সলভ করা যাবে, এটা হলো কোশ্চেন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ঘরে 0 থেকে 9 পর্যন্ত লক কি দিয়া এটা খোলা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? এখন আসো আমরা এরকম পুনরাবৃত্তি মূলক একটা বিন্যাস। হ্যাঁ, এটা ফর এক্সাম্পল কথা, রাইট? এটা তোমার ফর এক্সাম্পল ওর মা বলছে ওকে, তাই না? ওর মাকে বলছে যে লাইফ ইজ এ বক্স অফ চকলেট, এবং গাম্বো এখানে কি হয়, পুরো মুভিতে গাম্বো একটা দড়ির উপর থাকে। এটাই, কখনো থামবা না, চেষ্টা করতে থাকবা, দেখবে তোমার সামনে যে কি সুবিধা আসছে, কি সুযোগ আসছে, তুমি এটা কল্পনা করতে পারবে না। হ্যাঁ, অলওয়েজ চেষ্টা করতে থাকবা যে কোনো কিছু নিয়ে। আচ্ছা, তার এই জিনিসটা কাজে লাগে আমরা আরেকটা অঙ্ক সলভ করি। আমার এখন যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা অবশ্য আমার বাসা ছিল, আমরা 2004 সালে এই সিমটা কিনি। তো ওখানে আমাদের নাম্বারটা ছিল প্রথম এরকম 017, তারপরে 118405, এরকম নাম্বারটা ছিল। এটা হচ্ছে গ্রামীণ ফোনের কোড নাম্বার। এই কথাগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকাইতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামীণ ফোনের কোড নাম্বার, যেরকম রবির কোড নাম্বার হচ্ছে 018। হ্যাঁ, তারপর তোমার এয়ারটেলের কোড নাম্বার 016, যেটা এখন রবি হয়ে গেছে। রবির নাম ছিল আগে এয়ারটেল। হ্যাঁ, তো এটা হচ্ছে রবি, এখন এটা হয়ে গেছে এয়ারটেল। আচ্ছা, তো এটা ছিল মূলত আমাদের মোবাইল নাম্বার ছিল 118405। আচ্ছা, তাহলে যখন গ্রামীণ ফোন বাংলাদেশে প্রথম সিম বিক্রি শুরু করলো, তাহলে ওর কোড 017 এবং 6 ডিজিটের একটা তোমার ফোন নাম্বার, 6 ডিজিটের ফোন নাম্বার। তাহলে বলে 6টা ডিজিট ব্যবহার করে গ্রামীণ ফোন কয়টা সিম বিক্রি করতে পারবে, একটু বল, কমেন্টে লিখে বলো সবাই। এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু জিনিসপত্রগুলো। 9টা নাম্বার মধ্যে প্রথম 3টা তো ফিক্স, প্রথম 3টা তো কোড নাম্বার, সবার জন্য সেম। দ্রুত আনসার দাও, দ্রুত আনসার দাও। আয়শা বলে 6 পাবে, আয়শা
মাত্র 6টা নাম্বার বিক্রি করতে পারবে। ইট বলছে 36টা নাম্বার বিক্রি করতে পারবে। আচ্ছা, এই ঘরের তাহলে এখানে মোট 6টা ঘর, তাই না? 3 2 3 4 5 6, না 6টা ঘর এখানের মধ্যে। ওকে, ওকে, তাহলে এই ঘরটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন দিয়ে ফিল আপ করা যাবে। তার মানে এখানে মধ্যে 10টা সংখ্যা দিয়ে ফিল আপ করতে পারবা। এই ঘরের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন বসাতে পারবা, তাহলে এখানে 10টা সংখ্যা বসাতে পারবা। এটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন দিয়ে বসাতে পারবা, তাহলে 10টা সংখ্যা এখানে বসাতে পারবা। এখানে 10টা সংখ্যা, এখানে 10টা সংখ্যা, এখানে 10টা সংখ্যা বসাতে পারবা। তার মানে তুমি 6টা ঘর ফিল আপ করতে পারবা 10 টু দি পাওয়ার 6 উপায়ে। 10 টু দি 6 মানে কত? 10 লাখ, তাই না? বাস্তবে 10 লাখ হবে না? তুমি চিন্তা করো তো। আমি কোড নাম্বার বাদ, তুমি নর্মালি প্রথম ফোন নাম্বারটা হবে তাহলে 1 2 3 4 5 6, এটা প্রথম ফোন নাম্বার। হ্যাঁ, তারপরে এটা হইলো দ্বিতীয় ফোন নাম্বার, সো এটা হইলো তৃতীয় ফোন নাম্বার। এইভাবে যেতে যেতে 1 2 3 4 5 6, 9,99,999 এর সর্বশেষ ফোন নাম্বার হবে। তাইলে 0000 থেকে 9,99,999 থেকে এটা পর্যন্ত মোট কয়টা সংখ্যা হইলো? 10 লাখ। তো প্রথম 3টা যদি ফিক্স থাকবে অলওয়েজ। হ্যাঁ, কারণ এটা গ্রামীণ ফোনের কোড নাম্বার, এটা তো সবার জন্য সেম 017, সবার জন্য 017, তাহলে এখানে লাগাই দিবা 017। হ্যাঁ, এটার আগে 017, এটা 017, এটা 017। হ্যাঁ, এইবার লাগাই দিলাম। বুঝা গেছে? তুমি বুঝতে পারছো? তুমি 36 বলছো যে এটা আসলে 10 লাখ হবে। বুঝা গেছে কিনা? ওকে, তাহলে পরে 10 লাখ সিম তো গ্রামীণ ফোনে বিক্রি হয়ে গেল। তো 017 এবং 99999 হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে 10 লাখ সিম। এখন 10 লাখ সিম তো বিক্রি হয়ে গেছে, গ্রাহক যখন 10 লাখের চেয়ে বেশি বেড়ে গেল, গ্রামীণ ফোন কি করতে হবে একটু বলো তো? গ্রাহক 10 লাখের চেয়ে বেড়ে গেলে কি করতে হবে এখন তাহলে? এক্স্যাক্টলি আবু সাহেব, একটা ডিজিট বাড়াইতে হবে। একটা ডিজিট এখানে কি করতে হবে? বাড়াইতে হবে। সো এখানে আমরা একটা ডিজিট বাড়াইলাম এখানের মধ্যে। এবং সেই ডিজিটটা কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে কি করা যাবে? ফিল আপ করা যাবে। তাহলে একটা ডিজিট যখন বাড়াবো, গ্রামীণ ফোন তখন কতগুলো সিম বিক্রি করতে পারবে? কতগুলো সিম বিক্রি করতে পারবে? 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 মানে 1 কোটি। তার মানে 1 crore সিম বিক্রি করতে পারবে। 1 কোটি সিম বিক্রি হয়ে গেল। 1 কোটি সিম বিক্রি হয়ে গেল। এখন আর ঘর কয়টা? 7 ঘর, তাই না? 7 ঘরের ফোন নাম্বার হয়ে গেছে, 7 ঘর হয়ে গেছে এখানের মধ্যে। 1 কোটি হয়ে গেল, এখন কি করবে তাহলে? মেজাবিন বুঝো না এটা? মেজাবিন, গ্রামীণ ফোনের ঘর ছিল তোমার, ডিজিট ছিল A017 তো ফিক্স। হ্যাঁ, তাইলে ওদের 6 ডিজিটের একটা ফোন নাম্বার ছিল। ধরো আমার হচ্ছে 11840 এরকম 6 ডিজিট দিয়ে 10 টু দি পাওয়ার 6 ফোন নাম্বার বিক্রি করা পসিবল, তাই না? 10 টু 6 মানে 10 লাখ সিম ওরা বিক্রি করলে পসিবল। এন্ড 10 লাখ তো হয়ে গেছে, এখন তো যদি নতুন সিম কাগো নাম্বার দেয় সেগুলো কি হবে? ডাবল হয়ে যাবে নাম্বার, তাই না? ডাবল প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? এখানে এখানে আরেকটা ডিজিট ওরা কি করবে? এখন বাড়াইলো, আরেকটা ডিজিট বাড়াইলো। এই ডিজিটটাও 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে কি করা যাবে? ফিল আপ করা যাবে। তাহলে এই একবার বাড়ানোর জন্য এখন সিম কয়টা সেল করতে পারবে? 10 টু দি পাওয়ার 7, তাই না? এই 10 এর সাথে আবার গুণ হয়ে যাবে না 10 টু দি পাওয়ার 6? কারণ কি? এখানে 0 এর জন্য 10 টু দি পাওয়ার 6, 1 এর জন্য এই 10 টু দি পাওয়ার 6, 2 এর জন্য এই 10 টু দি পাওয়ার 6, তাই না? ওকে, তার মানে আমরা যখন নতুন একটা ঘর বাড়াবো তখন সিম বিক্রি করা যাবে 10 টু দি পাওয়ার 7, রাইট? কত হইলে তাহলে 10 টু দি 7 মানে কত? 1 কোটি। 1 কোটি সিম বেচতে পারবে। 1 কোটি সিম মধ্যে বিক্রি হয়ে গেল। এখন কি করবে তাহলে? এবার কি করবে? 1 কোটি সিম হয়ে গেলে এবার কি করবে তাহলে? তাহলে ও নতুন গ্রাহক দিবে না? নতুন না সিম বেচবে না? তাহলে কি করবে? আবার একবার বাড়াবে। আরে এটা তো সিম্পল, আরেকবার বাড়াবে। তাহলে আরেকবার বাড়াইলো নাম্বার। হ্যাঁ, আর নাম্বার আরেকটা বাড়াইলো। তাহলে এখন এখন কয়টা সিম বেচতে পারবে? 10 টু দি পাওয়ার 8। তাহলে কয় কোটি হইলো? 10 কোটি। হ্যাঁ, 10 কোটি। সিমের নাম্বার কয়টা হইলো?
1 2 3 4 5 6 7 8, 8 ডিজিট হয়ে গেল, তাই না? এটা কোড নাম্বার, প্রথমটা কোড নাম্বার, সেটা আমরা বাদ দিলাম, সেটা কোড নাম্বার। 8 ডিজিটের ফোন নাম্বার হলো, হ্যাঁ, কোড নাম্বার তো ফিক্স, 8 ডিজিট হয়ে গেল। আচ্ছা, গ্রামীণ ফোন 10 কোটিও ক্রস করে ফেলছে। তাহলে ওরা যে কাজটা করতে পারে, এখন যদি আরেকটা ডিজিট যদি বাড়াই, তাহলে কত পর্যন্ত হইতে সম্ভব? আরেকটা ডিজিট যদি বাড়াই 100 কোটি পর্যন্ত, রাইট? আরেকটা ডিজিট বাড়লে 100 কোটি পর্যন্ত বাড়ানো পসিবল। তো এখন ওরা তো এখানে ওদের না 10 কোটির বেশি, অন্যদের তো আর বাড়ে নাই। তো খামাখা এখন 100 কোটি জনসংখ্যা তো বাংলাদেশের তো হইতে হইতে পৃথিবী ধ্বংস যেতে পারে, তাই না? কেমন ধ্বংস যেতে পারে। তাহলে এখন খামাখা 9 ডিজিট করার দরকার না, ওরা কি করলো? তাইলে 8 ডিজিটের মাধ্যমে দেখো এই 017 দিয়ে, যেমন এখন আমার নাম্বার হচ্ছে কি নাম্বার আমাদের 07 1 5 তারপরে 1 1 8 4 0 5, তাহলে কয়টা ডিজিটের নাম্বার? আমার 8টা ডিজিটের ফোন নাম্বার, তাই না? ওকে, তাহলে এখানের মধ্যে সে 10 কোটি নাম্বার সেল করতে পারবে। তাহলে এখন ও আরেকটা ডিজিট বাড়ে 100 কোটি নিতে পারতো না, 100 কোটি মানুষের জনসংখ্যা জিন্দিগিতে হবে না বাংলাদেশে, তার আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওরা কি করলো? নতুন একটা কোড নিল, 017 এর জায়গায় 013 একটা কোড নিল। তাহলে 017 দিয়ে যদি 10 কোটি হয়, 013 দিয়ে কয় কোটি হবে? 013 দিয়ে কয় কোটি হবে? 017 দিয়ে যদি ওরা তোমার 10 কোটি সিম বেচতে পারে, তাহলে 013 দিয়ে 10 কোটি ওরা সিম বেচতে পারবে। তাহলে নতুন কোড নাম্বারের মাধ্যমে ওরা এখন কত কোটি সিম বেচতে পারবে? ওরা 20 কোটি সিম ওরা বেচতে পারবে। সো তোমার 20 কোটি পর্যন্ত ওদের এই কোড নাম্বার এখানে থাকবে। তো 20 কোটি বেচা হয়ে গেলে তখন আরেকটা কোড নাম্বার নিবে, আরো 10 কোটি পেয়ে যাবে। তাহলে সিমের মেকানিজম বুঝতে পারছো কিনা? ফোন নাম্বারের মেকানিজম। আচ্ছা, এগুলোর বলা হয় পুনরাবৃত্তিমূলক বিন্যাস, না? এগুলো বলা হয় পুনরাবৃত্তিমূলক বিন্যাস, যে একই সংখ্যা বারবার ব্যবহার হতে পারে, তাই না? সো আমার এখানের মধ্যে ধরো ফোন নাম্বার হতে পারে 017111111, হ্যাঁ, অনেকগুলো হতে পারে। তো আমরা ছোটবেলায় যখন এরকম বাংলাদেশে প্রথম মোবাইল কিনলাম, তখন আমাদের ফেভারিট টাস্কের মধ্যে একটা টাস্ক ছিল তোমার, ধরো আমাদের নাম্বার এটা তো প্রথম আমাদের নাম্বার ছিল A1, ছিল না, এটা পরে আসছে। তখন ছিল আমাদের 0175 118 405। আমরা যেটা করতাম 0176 118 405 কি মিস কল দিতাম, 0177 কি মিস কল দিতাম, হ্যাঁ। তারপর আবার বিভিন্ন উপায়ে এটাকে কম্বিনেশন করে মিস কল দিতাম আমরা, এটাকে আবার আদার 715 118 406 কে একটা মিস কল দিতাম, হ্যাঁ। তো আমরা আমাদেরও মিস কল আসতো, আমরা খুব এটা মজা পেতাম, এটা ছিল আমাদের একটা খেলা, মিস কল দেয়া। অবশ্যই এখন তো সেটা অনেক গেম চলে আসছে মার্কেটে, এখন আর সেই গেম আর খেলার টাইম নেই। মানে আমার ছোটবেলা আমার বোন খুবই সুন্দর, আমার বড় বোন, সে খুবই সুন্দর, মানে আমরা ভাই বোনের মধ্যে আমার বোন সুন্দর, সে ফর্সা অনেক, আমি তো কালো। তো মানে সে এত সুন্দরই ছিল, মোটামুটি আমাদের মানে আশেপাশে কয়েক গ্রামের ছেলেপেলেরা তার পিছিয়ে পিছিয়ে ঘুরতো, প্রচন্ড রকম সুন্দর ছিল সে, এখনো সুন্দর। তো তোলা হচ্ছে যে মানে তাকে ডিস্টার্ব করতেছিল, আমি দাঁড়া তোর একটা, সে আমাদের ফোনে প্রচুর মেসেজ, মানে ওই ফোন করে ডিস্টার্ব করতো, আমি দাঁড়া তোর, আমি শিখে দিতেছি। আমি কি করছি, যতগুলো টাকার নোট আসতো আমার কাছে, আমি লিখে দিতাম শুধুমাত্র ধরো এটা 100 টাকার নোট, হ্যাঁ। তো আমি লিখে দিতাম এখানের মধ্যে বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই মিস লাবণী, মিস লাবণী লেখা ওর ফোন নাম্বার, এটা লেখা মোটামুটি আমি কাগজের নোট কয়েকটার মধ্যে লিখে দিয়েছিলাম। এরপরে সেই লোক সে বুঝতে পারছে যে এই বুদ্ধিটা কারণ আসবে, যে এত মিস কল আসে কেন তার ফোনে, শুধু বন্ধু হতে চাই মিস লাবণী সব জায়গায়। পরে সেটা মজা ছিল, আরে ফিনিটা মানে তোমার কাজ আমার এখানে, তুই কি কি কাজ করছো আমার একটা বলে দেখি, ঘটনা কি এত ফোন আসে কেন আমার। যাই হোক, এখন সেদিন চলে গেছে অবশ্য। আচ্ছা, তো এখন আসো, এই টাইপস এর ম্যাথের মধ্যে আমাদের বলে দিবে যে তোমার যদি পুনরাবৃত্তি যদি তোমার করলে বলে দিবে, না করা গেলে বলে দিবে। যেমন এখানে এই কথার মধ্যে বলে দিচ্ছে যে 3 4 5 6 7 8, হ্যাঁ, নাম্বার টাকা রেখে দিচ্ছি। আচ্ছা, খুবই খারাপ কাজ হচ্ছে যদি এটা একটিকে পুনরাবৃত্তি না করে, দেখছো বলে দিছে, কিন্তু পুনরাবৃত্তি না করে এটা বলে দিছে, কারণ যদি পুনরাবৃত্তি করা যাইতো তাইলে তুমি কিন্তু তুমি বলছো না করে 5000 এবং 6000 মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তো এখন যদি বলতো পুনরাবৃত্তি করা যাবে, তখন তুমি যেটা করতে পারতা, এই 5 তুমি হচ্ছে 4 বার নিতে পারতা, 6 অনেকবার নিতে পারতা, হ্যাঁ। তো বলছে পুনরাবৃত্তি করা যাবে না, একটা শুধু একবার ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এটা আমরা কেমনে সলভ করবো আসো, কোশ্চেনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ি। 3 4 5 6 7 8 অক্ষরগুলো একটিকেও পুনরাবৃত্তি না করে 5000 এবং 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা যদি গঠন করতে চাই, সেটা কত অঙ্কের সংখ্যা হবে?
সেটা কত অঙ্ক সংখ্যা হবে? সেটা হবে 4 অঙ্কের সংখ্যা, রাইট। এখন আমাকে শর্তটা কি বলছে? বলছে 5000 এবং 6000 এর মাঝখানে থাকতে হবে। 5000 আর 6000 এর মাঝখানে যদি থাকতে হয়, এককের ঘরে কত দিতে পারি আমরা? এককের ঘরে কত দেয়া যাবে? এক্স্যাক্টলি এককের ঘরে 5 ছাড়া আর কিচ্ছু দেয়া যাবে না। কারণ তাসমিয়া তুমি এককের ঘরে যদি 6 দাও তাহলে 6000 এর চেয়ে বেশি হয়ে যাবে সংখ্যাটা, তাই না? 7 দিলে 7000 হয়ে যাবে সংখ্যাটা। এককের ঘরে 5 ছাড়া অন্য কোনো কিছু দেয়া যাবে না। তুমি যদি এখানে 6 দাও তাহলে সংখ্যাটা 6000 বেশি হয়ে যাবে। তুমি এখানে দিতে পারবে না অন্য কোনো কিছু, শুধু 5ই দেয়া যাবে। তাহলে পরে 5000 আর 6000 এর মাঝখানে থাকবে, রাইট? বুঝতে পারছো কেন এই জিনিসটা হবে? তাসমিয়া বুঝতে পারছো? ওকে, কারণ সংখ্যাটা শুরু হবে 5001 দিয়ে, শেষ হবে 5999 দিয়ে, তাই না? তাহলে মাঝখানে হয় 5 থেকে 6000 মাঝখানে হয়, তার মানে অবশ্যই 5 টাকা। তাই সাজানোর কিছু নাই। তা সাজাবো কোন ঘর? এই 3 ঘরকে আমরা সাজাবো। তাহলে আমরা 5 তো আমরা হচ্ছে এখানে বসাই দিচ্ছি, 5 এখানের মধ্যে, 5 ছাড়া অন্য কোনো কিছু এখানের মধ্যে বসবে না। তাহলে বাকি কয়টা সংখ্যা আছে আমাদের হাতে? বাকি কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক আছে। তাহলে 5টা থেকে কয়টা নিয়ে নিয়ে বিন্যাস করব আমরা? 5টা থেকে আমরা 3টা নিয়ে বিন্যাস করব। সো 5টা থেকে 3টা নিয়ে বিন্যাস হচ্ছে 5p3। এখানে বলে দিছে কিন্তু পুনরাবৃত্তি না করে বলে দিচ্ছে। কারণ পুনরাবৃত্তি করা গেলে কিন্তু ঝামেলা লেগে যেত, তাই না? কারণ পুনরাবৃত্তি করা গেলে তখন কি করতো তুমি এখানের মধ্যে একজনকে বারবার ইউজ করা যায়, তখন আনসারটা আরেকটা হইতো। যদি পুনরাবৃত্তি করা যেত তাহলে কি হইতো বলতো? যদি পুনরাবৃত্তি করা যেত তাহলে এখানের মধ্যে যে আনসারটা হইতো, তাইলে আমি এই 1 2 3 4 5 এখানে 5 জনের যে কোনো একজনকে বসাতে পারতাম, এখানেও 5 জনের যে কোনো একজনকে বসাতে পারতাম, এখানেও 5 জনের যে কোনো একজনকে বসাতে পারতাম। তাহলে মোট বিন্যাস হইতো কত? 5 কিউব। মোট বিন্যাস হইতো তখন 5 কিউব, যদি পুনরাবৃত্তিমূলক বিন্যাস যদি হইতো। এখন এটা পুনরাবৃত্তিমূলক না, আমি ওখানে 5টা থেকে 3টা করে নিয়ে সাজাবো, তবে একজনকে ডাবল ইউজ করবো না। ক্লিয়ার? ওকে, পুনরাবৃত্তিমূলক বিন্যাসে আমরা আরো প্রবলেম আসতেছি, তবে তার আগে আমরা আসলে সলভ করি। কোন সংখ্যায় কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে, পুনরাবৃত্তি করা যাবে না বলছে। 0 3 5 6 8 অঙ্কগুলো দ্বারা 4000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো যেহেতু আমরা এখানে পুনরাবৃত্তিমূলক বিন্যাস করব না, আমরা আগে দেখি এখানে মোট কয়টা অঙ্ক আছে। 1 2 3 4 5, হ্যাঁ, মোট এখানে অঙ্ক আছে কয়টা? 5টা অঙ্ক আছে। কতভাবে সাজাতে পারবো? যে 5p3 আজ তো ফিক্স করলা, এই 3টা ঘর তুমি হচ্ছে বাকি 5টা সংখ্যা যে কোনো একটা তুমি ওখানে 5টা থেকে 3টা করে নিবা, 5p3 এতে ফিল আপ করা যাবে। आंसर 5p3 সমান কত? 5 * 4 * 3, 3 4 12 5 12 60 60 आंसर। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখানে আসো, আমরা 0 3 5 6 8 এই 5টা অঙ্ককে ব্যবহার করব, 4000 এর চেয়ে বড় সংখ্যা ব্যবহার করব। তো এখন যেহেতু বল 4000 এর চেয়ে বড়, আমার হাতে অঙ্ক আছে কয়টা? 4টা অঙ্ক আছে আমার হাতে, সরি 5টা অঙ্ক আছে। তো 4000 এর চেয়ে বড় সংখ্যা যদি গঠন করতে হয়, তাহলে আমরা সেই সংখ্যাগুলো 4 অঙ্কেরও হইতে পারে, আবার 5 অঙ্কেরও হইতে পারে, তাই না? আবার সেই সংখ্যাগুলো 5 অঙ্কেরও হইতে পারে। সো পুনরাবৃত্তি হইলে 6p3 হবে না? পুনরাবৃত্তি হইলে না, প্রথমত এই 5টা ফিক্স করলাম আমি এখানের মধ্যে, এখানে এই 5টা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ, যদি পুনরাবৃত্তি যদি করি তাহলে আমি যদি এখানের মধ্যে 5টা ফিক্স করার পরে একে আরো একবার এখানে ব্যবহার করা যাবে, রাইট? প্রথম 5টা ফিক্স থাকবে, তাহলে এখানে মধ্যে 6 কিউব হবে, রাইট? এখানে তাহলে আমি এখানে যে কারো 6 জনের যে কোনো একজনকে ব্যবহার করতে পারবো এখানের মধ্যে, এখানে 6 জনের যে কোনো একজনকে, এখানেও 6 জনের যে কোনো একজনকে, 6 কিউব হবে। থ্যাংক ইউ। তাহলে 6 কিউব হবে যদি এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস যদি হইতো এটা, ঠিক আছে? কারণ 5 কে তো আমি ইউজ করতে পারবো, আবারও ব্যবহার করতে পারবো, তো প্রথমে ফিক্স থাকবে সে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা এটা সলভ করি। তাহলে এখানে 4000 থেকে বড় কতগুলোর সঙ্গে গঠন করা যাবে। এখন আমাকে বলো 4 অঙ্কের যদি আমরা সংখ্যা নিতে চাই, 4 অঙ্কের সংখ্যা যদি নিতে চাই, তাহলে পরে প্রথম অঙ্ক যদি 3 দিই, তাহলে 4000 থেকে বড় হবে। আমরা 4000 থেকে বড় সংখ্যা গঠন করব, 4000 থেকে বড় সংখ্যা গঠন করব 4 অঙ্কের, প্রথমটা 3 হলে কি সম্ভব হবে?
হবে না। প্রথমটা কত কত হওয়া উচিত? প্রথমটা হওয়া উচিত হয় 5, নাইলে 6, নাইলে 8। 5, 6, 8 এই তিনজনের যে কোনো একজন হইতে হবে। কিন্তু যদি 3 হয় বা 0 হয় তাহলে এটা 4000 চেয়ে বড় হবে না। তাহলে প্রথম ঘরটা আমরা তিনজন থেকে একজন নিব, তাই না? তিনজন থেকে একজন নিব প্রথম ঘরটা, তিনজন থেকে একজন। আচ্ছা, আর 3p1, রাইট। আর পরের তিনটা ঘরকে আমরা কয়জন থেকে নিব? তাহলে একজন এখানে নেয়ার পরে বাকি যে চারজন থাকবে সেই চারজন থেকে তিনজন নিব। তাহলে প্রথম ঘরটা আমরা তিনজন থেকে একজন নিব, 3p1। আর পরের তিনটা ঘর আমরা বাকি চারজন থেকে আমরা তিনজন নিব। তাহলে 3p1 ইন্টু 4p3 এর মাধ্যমে কিছু সংখ্যা আমরা পাইলাম। হ্যাঁ, 4 অঙ্কের গুলা পাইলাম এখানের মধ্যে, 4 অঙ্কের সংখ্যা পাইছি আমরা এখানের মধ্যে। ওকে, কিছু সংখ্যা পাইলাম 4 অঙ্কের। এখন দেখি 5 অঙ্কের কয়টা পাই। দেখি 5 অঙ্কের আমরা যদি 4000 হচ্ছে বড় সংখ্যা গঠন করতে যদি চাই, আমার কাছে হাতে অঙ্ক আছে কয়টা? 5টা অঙ্ক আছে আমার হাতে। তার মানে আমি 4 অঙ্কেরও গঠন হইতে পারে, 5 অঙ্কেরও হইতে পারে। 5টা দিয়ে 5 অঙ্ক করতে পারি আমি। যদি 4 অঙ্কের আমি করতে চাই, যদি 4 অঙ্কের করতে চাই এবং 4000 হচ্ছে বড়, প্রথম ডিজিটটা আমার অবশ্যই এখানে 3 আর 0 হইতে পারবে না। 3 আর 0 যদি হয় প্রথম অঙ্কটা, তাহলে কি হবে? আমার 4000 হচ্ছে বড় সংখ্যা আমি পাবো না। প্রথম ঘরটা আমাকে হয় 5, নালে 6, নালে 8, এই তিনজনের একজন যদি হয় প্রথম ঘরটা, তাহলে এই সংখ্যাটা 4000 হচ্ছে বড় হবে। তাহলে প্রথম ঘরটা তিনজনের যে কোনো একজন হলেও হবে, 3p1। আর তাহলে পরে যে তিনটা ঘর আমরা কাকে কাকে বসাবো? তাহলে বাকি চারজন থেকে তিনটা তিনটা করে নিয়ে বসাবো। তাহলে ওই ওখান থেকে 4p3 বিন্যাস করলাম, আর এখানে 3p1। হ্যাঁ, এখন দুটা গুণ করে দিলে আমাদের 4 অঙ্কের সংখ্যাগুলো বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন আসি এবার 5 অঙ্কের সংখ্যা আমরা কয়টা? আচ্ছা, 5 অঙ্কের যদি হয়, এখানে আমাদের যা কিছু থাকুক না কেন, আমি এখানে যদি তোমার 3 দেই, তাহলে কি 4000 চেয়ে বড় হবে না? যেহেতু 5 অঙ্কের, আমরা যদি প্রথমে যদি 3 দেই, তাহলে 4000 চেয়ে বড় হবে, যদি জিনিসটা 5 অঙ্কের। আচ্ছা, প্রথমটা আমার কত হইলে সমস্যা বলো তো? প্রথমটা কত হইলে একটা সমস্যার মধ্যে পড়ে যাব আমরা? প্রথমটা যদি 0 হয়, 0 হলে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাব। আচ্ছা, প্রথমটা 3 হচ্ছে আমরা না 5 অঙ্কের ভাস্কর, 3 হলে কোনো সমস্যা নাই। প্রথমটা 3 যদি হয় আর কি, 5 অঙ্ক যদি হয়, ধরো প্রথমটা 3, তারপর এটা 0, 6, 8, হ্যাঁ 5, কোনো সমস্যা না। প্রথম 3 হলে সমস্যা নাই তো। হ্যাঁ, কারণ জিনিসটা 5 অঙ্কের, 4000 চেয়ে বড় হইতে হবে। তবে শুধু 0 হলে সমস্যা। তাইলে আমরা আমাদের যুক্তিটা আমরা ইউজ করি। তাইলে আমরা এখানের মধ্যে 5 অঙ্ক যতগুলো সংখ্যা পাবো, প্রথম আগে ধরে নিই 5 অঙ্ক যতগুলো সংখ্যা আমরা পাই। হ্যাঁ, ওকে। তাইলে আমরা 1, 2, 3, ওকে। তাহলে এখানে এই 5 জনের সবগুলোকে বসাইলাম এখানের মধ্যে, বসাইলাম। তাহলে মোট কয়টা সংখ্যা, অর্থপূর্ণ সংখ্যা পাবো আমরা? ধরো এটা 0 না, এটা ধরো একটা ডিজিট, ধরো 1, এটা যে কোনো সংখ্যা ধরো এটা। তাহলে 5টা থেকে 5টা নিব, তাই না? 5টা থেকে 5টা নিয়ে কয়টা বিন্যাস হবে? 5p5 মানে কত? ফ্যাক্টরিয়াল 5। তাহলে ফ্যাক্টরিয়াল 5 সংখ্যক বিন্যাস আমরা করতে পারবো। 5টা থেকে 5টা নিলাম, ফ্যাক্টরিয়াল 5 সংখ্যক বিন্যাস করা যাবে। কিন্তু সমস্যা হবে কোথায়? যে কিছু বিন্যাসের মধ্যে দেখা যাবে, কিছু বিন্যাসের মধ্যে দেখা যাবে প্রথমে কি আছে? প্রথমে 0 আছে। তাহলে ওগুলাকে কি করতে হবে? বাদ দিতে হবে। ওগুলো তাহলে কয়টা বিন্যাসের মধ্যে প্রথমে 0 আসবে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে কয়টা বিন্যাসে প্রথমে 0 আসবে সেটা আমরা বের করি। প্রথমে যদি 0 ফিক্স করি, তাহলে বাকি 4টা ঘর কত বই ফিল আপ করা যাবে? 4টার সঙ্গে 4টা দিয়ে ফিল আপ করা যাবে, তাই না? তাহলে 4টা থেকে 4টায় 4p3 মানে ফ্যাক্টরিয়াল 4। তার মানে প্রথমে 0 আসবে এরকম সংখ্যা হলে ফ্যাক্টরিয়াল 4। এটা হচ্ছে মোট বিন্যাস, এটা হচ্ছে 5 অঙ্কের মোট বিন্যাস। আর ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে প্রথমে 0 আসবে এরূপ বিন্যাস। তাইলে প্রথমে 0 যাদের আসবে ওগুলো তো আর 5 অঙ্কের হইতেছে না, ওগুলো 4 অঙ্কের হইতেছে। তাহলে ওদেরকে কি করে দিব? আমরা ওদেরকে বিয়োগ করে দিব। তাহলে এগুলো আসলো আমাদের, এগুলো আসলো আমাদের 5 অঙ্কের। আর আগের বার গুলো বের করছিলাম 4 অঙ্কের, দুটো যোগ করে দিলে আমরা টোটাল বিন্যাস পেয়ে যাব। বুঝতে পারছো? জগতে বুঝো নাই?
দেখো যে ওয়েদা 4 অঙ্কটা তো বুঝতে পারছো, ক্লিয়ার? 4 অঙ্কটা ক্লিয়ার, তাই না? আমরা 1 নম্বরে 4 অঙ্কের গুলো বের করছি, যে 4 অঙ্কের কয়টা সংখ্যা পাওয়া যাবে, 4 অঙ্কটা ক্লিয়ার, তাই তো? ওকে, এখন আমরা 5 অঙ্কের গুলো বের করব, যে 5 অঙ্কের কয়টা পাবো এরকম। এখন 5 অঙ্কের পাইতে হইলে আমার হচ্ছে এরকম, আমি 5টা থেকে 5টা বসাই দিব। 5টা থেকে 5টা যদি বসাই দেই, তাহলে 5 অঙ্কের সংখ্যা পাই যাবো, সবগুলো 4000 হচ্ছে বড়। সো ফ্যাক্টরিয়াল 5 5টা থেকে 5টা নিলে প্রবলেম হয়ে যাবে। এই যে ফ্যাক্টরিয়াল 5 নিলাম টোটাল, এই টোটালের মধ্যে কি কি সংখ্যা আছে, এই টোটালের মধ্যে এই যে আমরা 5 অঙ্কের যে নিলাম, এই যে আমরা 5 অঙ্কের নিলাম, এই যে আমরা 5 অঙ্কের যে নিলাম, এখানের মধ্যে আমাদের কি কি জিনিস আছে আমরা দেখি। সো দেখা যাবে কিছু সংখ্যার শুরুতে আছে তোমার 3, বাকিগুলা বাকি 4টা সংখ্যা, নো প্রবলেম। কিছু সংখ্যার শুরুতে আছে তোমার হচ্ছে যে 5, বাকিগুলো বাকি সংখ্যা, নো প্রবলেম। কিন্তু কিছু সংখ্যা শুরুতে আছে 0, বাকি 4টা ডিফারেন্ট, ওগুলা কি 5 অঙ্কের হইলো? তাইলে ওগুলো 5 অঙ্কের হইলো? হইলো না, তাহলে ওগুলো বাদ দিতে হবে। তাহলে প্রথমে 0 আর বাকি 4টা ডিফারেন্ট, ওরকম সংখ্যা কয়টা হবে? তাহলে প্রথমে তুমি 0কে যদি ফিক্স থাকে, তাহলে বাকি 4টা করে ফিল আপ করো, 4টা ওখান থেকে 4 জনকে নিয়ে, তাহলে 4 জনকে 4টা নিয়ে কয়টা সংখ্যা এখানের মধ্যে? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 4 ফ্যাক্টরিয়াল সংখ্যা যারা শুরু হবে কি দিয়ে? 0 দিয়ে। তাহলে ওগুলো কি করতে হবে? আমাদেরকে বাদ দিতে হবে। তাইলে এই যে মোট বিন্যাস পাইলাম ফ্যাক্টরিয়াল 5, এখানে কিন্তু 0 কিন্তু হিসাব হয়ে গেছে, তাই না? 0কে আমরা একটা আলাদা একটা সংখ্যা ধরে হিসাব করছি আমরা, কিন্তু 0 কি প্রথমে বসলে যে বিন্যাস হবে তার নাম্বার হচ্ছে ফ্যাক্টরিয়াল 4। তাহলে এগুলো এখান থেকে বিয়োগ করতে হবে। এগুলো হলো 5 অঙ্কের সংখ্যা, এগুলো হচ্ছে কি 5 অঙ্কের, আর একবার 4 অঙ্কের গুলো আগে বের করছিলাম। 4 অঙ্কের সংখ্যা আর 5 অঙ্কের সংখ্যা দুইটা আমরা যোগ করে দিলে আমাদের টোটাল বিন্যাসটা বের হয়ে যাবে। কিছু সংখ্যা 4 অঙ্কের, কিছু সংখ্যা 5 অঙ্কের, ক্লিয়ার এবার? আবার যোগ করতে হবে না, তুমি কিছু সংখ্যাতে 4 অঙ্কের পাইছিলা, প্রথমে বের করলো না 4 অঙ্কের, এখন বের করছো কিছু 5 অঙ্কের। কারণ 4000 হচ্ছে মূলত 4 অঙ্কেরও থাকবে 5 অঙ্কেরও থাকবে, 4 অঙ্কের কিছু তো আগে বের করে রাখছি। ওই যে প্রথম বের করলাম যে তোমার ওই যে 4, তোমার হচ্ছে 3p1 দিয়ে, হ্যাঁ প্রথম বের করলাম যে 3p1 ইন্টু 4p3, এগুলো তো 4 অঙ্কের। তাহলে এগুলো আর এগুলো দুটো যোগ করতে হবে না? আমি তো বুঝতে পারছো এবার? এখনো বুঝো নাই? আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ো। এই যে বলছে 03568 দ্বারা 4000 হচ্ছে বড় সংখ্যা গঠন করা যাবে। আমরা কি বলছিলাম? যেহেতু আমাদের কাছে অঙ্ক 5টা আছে, তাহলে 4000 হচ্ছে বড়, 4 অঙ্কের হইতে পারে 5 অঙ্কের হইতে পারে। তাহলে 4 অঙ্কের গুলো প্রথমে তো বের করে ফেলছি আমরা, ওই যে আমরা বের করলাম যে 4 অঙ্কের সংখ্যা, যে 4 অঙ্কের সংখ্যা আমাদের 4000 হচ্ছে বড় হইতে হয়। তাহলে প্রথম ঘরটা আমাদেরকে অবশ্যই হইতে হবে কত? 5 6 8, তিনজনে একজন হইতে হবে, হ্যাঁ। তো এগুলো তো প্রথম বের করলাম না? হ্যাঁ হ্যাঁ, এগুলো 4 অঙ্কের, আর পরে যেগুলো বের হবে সেগুলো 5 অঙ্কের, এটা যোগ করে দিলে আমাদের টোটাল বিন্যাস চলে আসবে। ওকে, এটা সবাই করে ফেলো, সবাই করে ফেলো। এটা বলছে পুনরাবৃত্তি করে, পুনরাবৃত্তি করে, সবাই করে ফেলো, সবাই করে ফেলো। রাইট, যেহেতু পুনরাবৃত্তি করে বলছে, তাহলে এই 3 অঙ্কের সংখ্যা, তাহলে 1 2 3 তিনটা ঘরে হবে। তাহলে এই ঘরেও আমি 1 2 3 4 5 5 জনের যে কোনো একজন বসাইতে পারবো, এই ঘরেও যে কোনো একজন বসাইতে পারবো 5 জনের, এই ঘরে 5 জনের যে কোনো একজনকে বসাইতে পারবো। এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা। তাহলে আমাদের টোটাল বিন্যাস হবে 5 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 5 কিউব। আচ্ছা, তো এটা কি ফন্ট, কে বলতে পারবা এটা কি ফন্ট? এটা কি ফন্ট? এটা এই ফন্টটা কি ফন্ট? হুম, বলতে পারবা কেউ? বলতে পারবা না? বলতেছি আমার এখানে যে যে ফন্টে লেখা, সে ফন্টটা কি ফন্ট সেটা জিজ্ঞেস করছি।
নির্মলা ফন্ট, রাইট, নির্মলা ফন্ট। এখন এটা নিকোস ফন্ট, এটা মোটামুটি তোমার সুতিনের মতো দেখতে, দেখে সুন্দর তাই না? নির্মলাটা খুব জঘন্য একটা ফন্ট। আচ্ছা, সো একটি প্রফেসর পদের জন্য ক্যালিব্রি বাংলা ফন্ট না মিতালি, একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকার ভোট দেওয়া যেতে পারে দেখি তো, কারা কারা পারে? বিভাষা সবার আনসার দিয়ে ফেলছে। আমি তো শর্টকাটের কথা বলবো, শর্টকাটের কথা পরে বলবো, আগে আগে জিনিসটা বুঝতে হবে, শর্টকাটটা বলবো পরে, কারণ শর্টকাট বললে আসলে অঙ্কের মজাটা থাকে না। ঘটনা কি তোমরা সবাই দিয়ে পারতেছো কেমনে? বই দেখে বলতেছো নাকি? সবাই ছোট ছোট 5 আসছে কেন? 5 থেকে 3 তে আসছে, সমস্যা কি? ও, প্রার্থী টু দি পাওয়ার ভোটার, আচ্ছা তুমি শর্টকাটটা ব্যবহার করছো, ওকে। ও আচ্ছা, রেকর্ড দেখছো, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি শর্টকাটটা পরে বলতেছি। তো আগে আমরা তোমার এরপর আগে আমরা দেখি এখানের মধ্যে, হ্যাঁ। তো আমাদের এখানে 3 জন প্রার্থী, হ্যাঁ। সো এলিনা হলো প্রার্থী, তারপর হচ্ছে মেহজাবিন হলো প্রার্থী, তারপর হচ্ছে পাপি হলো প্রার্থী। ওর হচ্ছে 3 জন হচ্ছে প্রার্থী পোস্টের জন্য। এখন 5 জন লোক ভোট দিবে, হ্যাঁ। তাইলে ও ভোট দিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই প্রথম লোক ধরো সে হচ্ছে যে নাফিসা, সে ভোট দিবে। তাহলে সে কতজন, কয়টা উপায় ভোট দিতে পারবে? এই 3 জনের 3টে উপায় ভোট দিতে পারবে, তাই না? এখানের মধ্যে এই 3 জনের সে নাফিসা ভোট দিতে গেল, তাহলে সে হয় তোমার হচ্ছে যে এলেনাকে দিল, নালে মেজাবিনকে দিল, নালে পাপিকে দিল, 3 জনকে দিল, হ্যাঁ। তাহলে প্রথম প্রার্থী, সরি প্রথম তোমার হচ্ছে যে কি ভোটার, হ্যাঁ 3টে ওয়েতে ভোট দিতে পারবে। আচ্ছা, তারপরে ভোটার আমাদের গেল, শিশির গেল। তো শিশির কয়জনকে ভোট দিতে পারবে? শিশির শিশির কয়জনকে ভোট দিতে পারবে? শিশিরও 3টে উপায় ভোট দিতে পারবে, হয় একে নালে একে নালে একে। তাহলে ওরা দুজনে মিলে কতগুলো উপায় ভোট দিতে পারবে? ওরা দুজনে মিলে ভোট দিতে পারবে 3x3 উপায়ে, এই 6টা না 9টা উপায়ে। এই জন্য তো আমি একদম ওই যে প্রথমে সিলেট থেকে যে এক জায়গায় পাঠাচ্ছিলাম, ওই যে চিটং থেকে সিলেট, মনে আছে কিনা? তোমার চিটং থেকে ঢাকা আসা যায় 3টে ওয়েতে, ঢাকা থেকে চিটং যাওয়া যায় আবার তোমার আরো 3টে ওয়েতে, মোট ওয়ে কিন্তু 3x3 নট 6, মনে আছে? ওই যে প্রথমে এইটার জন্য আমি এটা ক্লিয়ার করছি, আমি জানি এর অনেকের যোগ আর গুণের মধ্যে প্রবলেম লাগবে। তাহলে মোট 9টে উপায়ে ভোট যাচ্ছে। আচ্ছা, রিমু মনে খুব দুঃখ, ভোট দিতে পারতেছে না। এখন তোমার যদি কয় আমি বা এটা বিশ্বাস করি না, আমি এটা আসলে বিশ্বাস করি না, আমি বাস্তবে দেখতে চাই। সো এখানের মধ্যে ধরো আমাদের প্রথম প্রার্থী সে কি করলো, আমরা যদি এখানে যে আসলে 9টা হবে কিনা, আমরা দুইটা প্রার্থী, ওরা 9 জনকে দিতে পারবে কিনা আমরা আসলে টেস্ট করে দেখি। প্রথম প্রার্থী প্রার্থী দিল, সরি প্রথম ভোটার ভোট দিল এলেনাকে, পরের ভোটার দিল এলেনাকে, প্রথম ভোটার দিল এলেনাকে, দ্বিতীয় জন দিল মেহজাবিনকে, প্রথম ভোটার দিল এলেনাকে, দ্বিতীয় জন দিল পাপিয়াকে। আচ্ছা, এবার আসো, প্রথম জন দিল তোমার হচ্ছে যে এবার কাকে? মেহজাবিনকে। দ্বিতীয় জন দিল এলেনাকে, প্রথম জন দিল মেহজাবিনকে, দ্বিতীয় জন মেহজাবিনকে দিল। তো প্রথম জন দিল হচ্ছে তোমার মেহজাবিনকে, দ্বিতীয় জন দিল পাপিয়াকে। এবার আসো, প্রথম জন দিল পাপিয়াকে, দ্বিতীয় জন এলেনাকে, প্রথম জন দিল তোমার হচ্ছে যে পাপিয়াকে, দ্বিতীয় জন হচ্ছে মেহজাবিনকে, প্রথম জন পাপিয়া, দ্বিতীয় জন পাপিয়া। হয়েছে কিনা 9টা ওয়ে? এ হয়েছে? সাহেদা 3 জনকে দিতে চাই। আচ্ছা, তাহলে জিনিসটা বুঝতে পারছো না? ওকে, তাহলে যদি আমাদের ভোটার যদি আরেকজন বাড়ে, আরো আরো 3টা ওয়েতে দিতে পারবে সে ভোট, হ্যাঁ। আরেকজন বাড়লে সে 3টা ওয়েতে ভোট দিতে পারবে, আরেকজন বাড়লে সে 3টা ওয়েতে ভোট দিতে পারবে। তাহলে আমাদের ভোটার যদি 5 জন হয়, তাইলে আমাদের ইন্ডিপেন্ডেন্স হবে 3 3 3 3, কত? 3^5। আর এখানে আমরা দ্রুতর জন্য যে শর্টকাট, এটা বোঝা গেছে না? এটা যদি বুঝতে পারি তখন আমরা শর্টকাটটা মনে রাখলে সমস্যা নাই। এখন আমরা যে শর্টকাটটা, সেটা নির্বাচনে ভোট দেওয়ার উপায়, নির্বাচনে ভোট দেওয়ার উপায় ইজ ইকুয়াল টু
প্রার্থী, আচ্ছা নির্বাচনের সময় ভোটারদেরকে কি করে, মাথার উপরে রাখে নাকি পায়ের নিচে রাখে? ইলেকশনের সময় মাথার উপর রাখে, হ্যাঁ, তাহলে মাথার উপরে দিবা ভোটারকে, মাথার উপর রাখবা। হ্যাঁ, তাহলে তুমি মনে থাকবে ইনশাল্লাহ। এখন প্রার্থী যদি মাথার উপরে হলো ভোটার, হ্যাঁ, তাহলে এখন তো আর ভুলবো না তুমি, হ্যাঁ, সহজে এখন আর ভোলার কোনো ওয়ে নাই। পুরস্কার হলো সেম তোমার, হ্যাঁ, যে তিনজন প্রার্থী, হ্যাঁ, তোমার হচ্ছে যে ওকে তোমার আমরা 5টা পুরস্কার দিতে পারবো, কতগুলো পুরস্কার দেওয়া যায়, সেম, প্রার্থীর 2বার পুরস্কার সেম, পুরস্কারও সেম, ভোটও সেম, এগুলো ইয়ে হবে। ওকে, ধরো কোশ্চেনটা এরকম যে একটা তোমার ইয়ার জন্য ধরো একটা তোমার কি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যে তোমার 3জন প্রার্থী আর আছে তোমার এখানের মধ্যে পুরস্কার হলো 5টা, হ্যাঁ, পুরস্কার 5টা, হ্যাঁ, তাহলে কত উপায়ে তোমার পুরস্কার দেওয়া যাবে, সেম জিনিস, তাও তাও তোমার টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন আসো আমরা একটা কোশ্চেন লিখি। টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। ঘুষ দিলে আচ্ছা উঠতে বদলে যাবে, হ্যাঁ। তো একটা টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে, যদি ঢাকা শহরের টেলিফোন নাম্বার গুলো 4 অঙ্কের হয় তবে কত প্রকারের টেলিফোন সংযোগ দেওয়া যাবে? আবার বলি, টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে, যদি ঢাকা শহরের টেলিফোন নাম্বার গুলো 4 ডিজিটের হয়, 4 ডিজিটের হয়, তাহলে কত উপায়ে টেলিফোন লাইন দেওয়া যাবে? এক্স্যাক্টলি, এটা 10⁴ উপায়ে আমরা টেলিফোন কানেকশন দিতে পারবো, কারণ 4 ডিজিট যদি হয়, সো আমাদের 1 2 3, তাহলে এই ঘরটাও আমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে ফিল আপ করতে পারবো। এটা 10 উপায়ে, এটা 10, এটা 10, এটাও 10, তাহলে 10⁴ উপায়ে টেলিফোন কানেকশন দেওয়া যাবে। বিন্যাস সমাবেশ ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলছিলাম, আমি বলছিলাম যে যাদের বিন্যাস সমাবেশ বুঝতে কষ্ট হয় তারা কিছু অঙ্ক মুখস্থের মতো করে ফেলবা, এগুলো হচ্ছে সেই অঙ্কগুলা, এটা মুখস্থের মতো করে ফেলবা, তাহলে তুমি ধরো 1 নাম্বার পাইলে পাইতে পারো। হ্যাঁ, এগুলা তারপর টাইপ 1 2 যেগুলো দেখাইছিলাম, ওই যে ম্যাথমেটিক্স, রাজশাহী, বরিশাল, হ্যাঁ, এগুলো মুখস্থের মতো করে ফেলবা বারবার করতে করতে, তাহলে ধরো তোমার হচ্ছে যে কমন আসবে। আর ফাঁকে যে যেগুলো ওগুলো রিটেনের জন্য মূলত, তো তুমি একবার প্রিলি টিকে যাও ইনশাল্লাহ, পরে আরো ঠান্ডা মাথায় তুমি রিটেনের জন্য করতে পারো পরে, ঠিক আছে। ও ফাঁকে ফাঁকে যেগুলো কঠিন কঠিন ছিল লম্বা লম্বা, ওগুলো প্রিলিতে আসবে না কোনোদিন, ওগুলো রিটেনের অঙ্ক। এতটা কঠিন আছে, চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ পারবো। এখন আসলে আমরা একটু তোমার কলা বিভাগের ছাত্রদেরকে একসাথে না বসাই। আরে এখানে আবার আমার সেই মহাবিরক্তিকর ফোন চলে আসছে। আমার সাথে যারা কাজ করে ওরা অনেক পেইনে থাকে, বুঝতে পারছো? মানে আমি খুবই মানে 100% চাই আর কি, ডটের পরে ধরে স্পেস দেয় নাই, কমার পরে স্পেস দেয় নাই, সেখানে আমি ধরে স্পেস দাও না কেন, এখানে মধ্যে কি লিখছো, এখানের মধ্যে এটা ভুল হলো কেন, ফন্ট এটা গুলো কি দিছো। মির ওরা খুব পেনের উপর থাকে। তো 2জন কলা বিভাগের ছাত্রকে একত্রে যদি না বসাই, তো 5জন বিজ্ঞান বিভাগের ছাত্র, 5জন কলা বিভাগের ছাত্রকে কত রকমের একটা গোল টেবিলের পাশে আসন নিতে পারে। কয়েকটা জিনিস বলবো, গোল টেবিল জিনিসটা কি আসলে। সো গোল টেবিল, তো গোল টেবিলের নট নেসেসারি সাইজটা গোল হইতে হবে, এগুলো লোকজন গোল আকারে বসে আর কি, লোকজন, হ্যাঁ। আমি আগে ভাবতাম গোল টেবিল বৈঠক মানে এরকম গোল, তো পরে একবার আমি একটা গোল টেবিল বৈঠকে গেছিলাম, তো দেখি যে লম্বা একটা টেবিল আয়তাকার, আমি অবাক হয়ে গেছি কি ঘটনা নাকি, আয়তাকার টেবিল ওরা গোল টেবিল বৈঠক। তো পরে আসে বুঝতে পারছি জিনিসটা, এটা হলো সবাই গোল আকারে বসে আর কি, ঘুরে বসে, এই জন্য গোল টেবিল বৈঠক। এখন এই টেবিলের একটা প্রবলেম আছে, হ্যাঁ। এখন ধরো আমরা 3জনকে এখানে ধরো তোমার হচ্ছে যে রেবেকা, সায়েদা এবং জয়শ্রী, এই 3জনকে আমরা গোল টেবিল বৈঠক, আমরা একটা গোল টেবিলে বসাতে চাই, কয়টা উপরে বসাতে পারবো দেখি। সো দিস ইজ দ্য গোল টেবিল, হ্যাঁ, ওকে। তো এখন এই জায়গায় বসলো তোমার রেবেকা, এই জায়গায় বসছে হচ্ছে তোমার সায়েদা, এই জায়গায় বসলো তোমার জয়শ্রী, হ্যাঁ। এখন আমরা যদি এটাকে ধরো এটা অবস্থা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, তো রেবেকাকে এখান থেকে আমি এখানে বসা দিলাম, হুম,
সাইয়েদা এখান থেকে এখানে চলে গেল, জয়শ্রী এখানে চলে গেল। আমাকে বলো এটা কি নতুন সেটআপ হয়েছে নাকি হয় নাই? এই নতুন কোনো সেটআপ হয়েছে নাকি হয় নাই? এই সেটআপটা আসলে আগের মতো রয়ে গেছে, তাই না? যে দেখো আগেও কিন্তু তোমার রেবেকার বামে ছিল সাইয়েদা, ডানে ছিল জয়শ্রী, এখনো সেম ওয়েতে আছে। তার মানে গোল টেবিল বৈঠকে তুমি যদি সবার অবস্থান যদি যদি একবার একবার পাল্টাইতে আসলে নতুন কোনো বিন্যাস পাওয়া যায় না, এটা আগের মতো হয়ে গেছে অবস্থানটা। হ্যাঁ, ডানে বামে একরকমই আছে। তাহলে পরে গোল টেবিল বৈঠকে এক্স্যাক্টলি একজনকে কি করতে হবে? ফিক্স রাখতে হবে। একজনকে ফিক্স যদি না রাখি তাহলে সেটা গোল টেবিল বৈঠক হবে না, সেখানে আমরা নতুন বিন্যাস পাবো না। সো এখানে একজনকে ফিক্স রাখতে হবে, এই জিনিসটা আমাদের এখানে এটাই অঙ্ক এখানের মধ্যে, এই একটা জিনিস এই এক লাইনটাই অঙ্ক। তাহলে আমরা 5 জন কলা বিভাগের ছাত্র, আর্টস 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 5 জনকে বসানো এখানের মধ্যে। আচ্ছা, এখন আসো আমাদের বিজ্ঞান বিভাগ। আমরা এখানের মধ্যে ফাঁকি দিয়ে বসাই দিব এখানে। এখানে সায়েন্স, এখানে সায়েন্স 3, এখানে সায়েন্স, এখানে সায়েন্স। হ্যাঁ, ওকে। সো আমাদের এখানে কলা বিভাগের একজনকে আমরা কি করলাম, ওকে একজনকে ফিক্স করে দিলাম। সো ফিক্স, ও ফিক্স। তাহলে কলা বিভাগের আমরা 4 জনকে সাজাবো ফ্যাক্টরিয়াল 4 উপায়ে, আর ফাঁকে ফাঁকে বিজ্ঞান বিভাগগুলো সাজাবো ফ্যাক্টরিয়াল 5 উপায়ে। নির্ণয় বিন্যাস হলো ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। নাদিয়া বলছে ফ্যাক্টরিয়াল 9। নাদিয়া, বিজ্ঞানগুলো আলাদা, কলাগুলো আলাদা, সাজানো আলাদা হবে না? বুঝতে পারছো সবাই? কলা বিভাগ তো 5 জন আছে, 5 জনের মধ্যে একজনকে ফিক্স করে দিছি, ফিক্স করে বাকি 4 জনকে সাজাবো, তাহলে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজানো যায়। আর বিজ্ঞান বিভাগ 5 জন আছে, সে 5 জনকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 5 উপায়ে, তাহলে মোট সাজানো ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 5। হ্যাঁ, একজনকে ফিক্স ধরতে হবে, রাইট। একজন কেন ফিক্স করলা কি, ওই যে এই প্রথম বলছি গোল টেবিল বৈঠকে তুমি যদি একজনকে ফিক্স যদি না করো, সেক্ষেত্রে তুমি সবার মধ্যে সবাইকে যদি মিউচুয়ালি ট্রান্সফার করতে থাকো, তোমার কখনো নতুন অবস্থান তুমি পাবা না। ধরো আমরা যে আগের এক্সাম্পলটা যে বলছিলাম এখানের মধ্যে, হ্যাঁ, ধরো 3 জনকে নিয়ে যদি আমরা ধরি, ধরো, হ্যাঁ, সো দিস ইজ রেবেকা, দিস সায়েদা, দিস ইজ জয়শ্রী। এখন তুমি এদেরকে কি করলা, তুমি কোনো কাগজ ফিক্স রাখলা না এখানের মধ্যে। সো যে কাজটা করা হলো এখানের মধ্যে, তো রেবেকা এখান থেকে এখানে আসছে, হ্যাঁ, সায়েদা এখানে আসছে, জয়শ্রী এখানে চলে গেছে। তুমি দেখো তো সাজানো আগের মতোই আছে। তুমি দেখো সায়েদার বাম দিকে ছিল জয়শ্রী, ডান দিকে ছিল রেবেকা, এখনো সেম আছে। দেখো বাম দিকে জয়শ্রী, ডান দিকে রেবেকা, এখন সেম অবস্থানে আছে। এইভাবে তুমি তাহলে করতে পারতেছো না। তোমাকে যেটা করতে হবে, একজনকে ফিক্স করে দাও তুমি। তো রেবেকাকে ফিক্স করে দিলা, ফিক্স করে দিলে তুমি এখানের মধ্যে জয়শ্রী একদিকে, সায়েদা একদিকে, তাহলে উল্টা করে দিলা, সায়েদার এখানে আনো, জয়শ্রীকে এখানে আনো। এখন নতুন একটা বিন্যাস হয়েছে, এবার বুঝতে পারছো? তো তাহলে এখানে আমরা মনে রাখতে হবে কি, গোল টেবিল, গোল টেবিল বৈঠক যদি হয়, গোল টেবিলে একজনকে ফিক্স রাখতে হবে। এটাই এটাই মূল জিনিসটা, এটাই। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে। 03574 ম্যাথটা আবার একটু বুঝে দিবেন আইসা? তুমি আগে রেকর্ডটা একবার দেখো, টানায়া রেকর্ড দেখার পরে যদি না বুঝো তাহলে আমি আবার পরে রিপিট করবো সমাবেশের ক্লাস। হ্যাঁ, যেহেতু সেটা আমরা চলে আসছি, একবার তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তো 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে। হ্যাঁ, আমি বলছিলাম প্রিলির জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলা তোমার এক চান্সে করে ফেলা যায়। হ্যাঁ, এগুলা একদম মুখস্থের মতো করে ফেলতে হবে। হ্যাঁ, যে কোনো একদিন ফিক্স করবা, রাইট। তো 7 জন মেয়ে তোমার বৃত্তাকারে নাচবে। কত প্রকারে তারা পৃথক পৃথক ভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে। তো যেহেতু ওরা গোল আকারে দাঁড়াবে, ওরা বৃত্তাকারে দাঁড়াবে, তাহলে 7 জনের যে কোনো একজনকে ফিক্স ধরতে হবে। যদি ফিক্স না ধরি, তাহলে যদি ওরা মিউচুয়ালি যদি ওরা একজন একজন করে যদি ট্রান্সফার দিতে থাকে, তাহলে নতুন কোনো বিন্যাস আমরা পাবো না। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, গোল টেবিল, বৃত্তাকার, এইসব কথাবার্তা যদি বলে, একজনকে ফিক্স রাখে, বাকিগুলোকে সাজাও। একজন ফিক্স রাখো, বাকি 6 জনের সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে। আচ্ছা, এখন আসো আমরা তোমার একটা মুক্তার মালা। হ্যাঁ, মুক্তার মালার মধ্যে এখানের মধ্যে জিনিসটা কিভাবে দেখি, মুক্তার মালা এখানে একটা জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা, এই ভ্যালেন্টাইন ডে থেকে কিনছিলেন মালা টালা? এ কিনো নাই না? আচ্ছা, সো ধরো
এটা একটা মুক্তার মালা। আমি এখানের মধ্যে ধরো এই একটা হচ্ছে আমি মুক্তার বিট দিলাম, এইদিকেও একটা সেম কালার বিট দিতে হবে, তাই না? মালা যেতে এরকম আছে, হ্যাঁ। আচ্ছা, ওইখানের মধ্যে একটা আমি সবুজ দিই, এখানে একটা সব কই গেল? এখানে একটা সবুজ দিলাম, এখানে একটা সবুজ দিলাম, হ্যাঁ। বাকিগুলো ধরো এরকম আছে আর কি, হ্যাঁ। বাকিগুলো এরকম আছে এখানের মধ্যে, এরকম সাজানো আছে এরকম। ওকে, আর এই দিক দিয়ে আমরা একটা লকেট দিই, লকেটটা আমরা হচ্ছে যে ডায়মন্ডের একটা লকেট দিই আমরা এখানের মধ্যে। সো এখানে ডায়মন্ডের একটা লকেট দিলাম, লাল একটা লকেট দিলাম, হ্যাঁ একদম। ওকে, তো এখন আমরা একটা মালাটা বিশ্লেষণ করি, হ্যাঁ। মালাটা আমরা বিশ্লেষণ করতে হবে। তো যারা এখনো কোনোদিন মালাটা কিনো নাই, তো একটা অবশ্যই একটা মালা কিনে তোমার ইয়াকে উপর দিবা, হ্যাঁ। হ্যাঁ, উপর দিয়ে ভালো মাঝে মধ্যে বিভিন্ন দিবসে তোমার ওষুধ কোম্পানির কি করে, ডাক্তারদেরকে বিভিন্ন উপহার দেয়, হ্যাঁ। তা আমাকে অনেক তোমার একবার উপহার টুপার দিছে, অনেক সুন্দর কফি টফি অনেক কিছু দিয়ে গেছে এনে। তো এখন আমি সুন্দর করে কি করছি, আমার বলে বললাম যে এগুলো তোমার জন্য আমি নিয়ে আসছি উপহার। সে খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ। এখন দুঃখজনক হলে সত্য, ওরা একটা কফি দিছিল, এখানে আমাকে একটা কফি দিছিল, খুব ভালো একটা কফি দিছিল, একদম মানে বিদেশি একটা কফি। দুঃখজনক সত্য, নিচে দিয়ে কোম্পানির নাম লেখা ছিল। এখন ওইটা আমি তো খেয়াল করি না, আমি অন্য সব ট্যাগটা তুলে ফেলছি, নিজেদের কোম্পানির নাম লেখা ছিল, ট্যাগটা তুলতে ভুলে গেছি। পরে সে খুব প্রথমে মানে খুশি হইলো, পরে আবার একটু দুঃখ হয়েছে। যাই হোক, তোমরা ডাক্তার যারা তারা সতর্ক থাকবে আর কি, যদি তুমি এরকম মানে ওই ওষুধ কোম্পানি পাও উপহার যদি তুমি তোমার প্রেমিকাকে দিতে চাও, অলওয়েজ ট্যাগ তুলে ফেলবা, ট্যাগ থাকলে একদম রাখা যাবা, তুমি ওষুধ কোম্পানি জিনিস আমার দাও না। আচ্ছা, তাহলে এবার এখানে একটা জিনিস আমি বলি, এই বিড আমি এখন যেখানে রাখলাম, হ্যাঁ এই যে বিড রাখলাম, আমি যেটাকে ঘুরাই দিই, এই মালাটাকে জাস্ট উল্টাই দিলাম, হ্যাঁ উল্টাই দিলাম, নতুন বিন্যাস কি পাওয়া যাবে নাকি যাবে না? ইয়েস অর নো? মানে ঘুরাই দিলাম মানে কি, ধরো এই এইটারে এই প্যাশে নিয়ে আসলাম, ওটাকে ওই প্যাশে নিয়ে গেলাম, রাইট। মালাকে ঘুরাই দিল কি, নতুন বিন্যাস পাওয়া যাবে না কেন? কারণ মালা হচ্ছে একটা প্রতিসম বিষয়, এটা হচ্ছে কি প্রতিসম বিষয়। এখানে যে সিকোয়েন্সে তোমার হচ্ছে যে মুক্তা থাকে, এখানেও কি সেম কালার সেম সিকোয়েন্স। তাহলে আমরা যদি এটাকে ঘুরাই দেই, এইভাবে যদি রোটেট করে দেই, তাহলে এই ব্লু এইটা আসবে এখানে, এই গ্রিন আসবে এখানে, আর এই ব্লুটা এখানে আসবে, এই গ্রিনটা এখানে আসবে, জিনিসটা আগের মতোই থাকবে। এটা বুঝতে বুঝতে তাহলে জিনিসটা সহজ। ওকে, এটা হলো প্রতিসম বিষয় মালা। তাহলে আছে 8টা ভিন্ন রকমের মুক্তা, কাউকে ফিক্স রাখতে হবে না, রাখতে হবে না, মালা তো বলি তাই না, একজন ফিক্স রাখলাম। তাহলে বাকি 7টা আমরা যে মুক্তা থাকলো, তাকে কয় রকম সাজাতে পারবো? ফ্যাক্টোরিয়াল 7 ওয়েতে সাজাতে পারবো। এখন বলছিলাম যে মালা যেহেতু প্রতিসম বিষয়, তুমি এটাকে যদি উল্টায় দাও, তাহলে সেম সঙ্গে বিন্যাস পাওয়া যাবে, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে ফেলবো। এখানে আমরা অর্ধেক বিন্যাসকে নিতে হবে আমাদেরকে। সরি, এই মেলাটা সুতা দিয়ে ফিক্স, আমরা সাজানোটা ফিক্স করতেছি, সুতা সুতা ফিক্স দিয়ে করতেছি না, সাজানোটা ফিক্স করতেছি। রাশেদ, আমি যে তোমাকে যদি বলি যে এখানে আমার ও, কারণ তুমি বিটগুলো যদি সাজাও, আমরা বলছি না গোলাকার জিনিস প্রত সাজাতে দিলে কি করতে হয়, একজনকে ফিক্স রাখতে হয়, একজনকে ফিক্স না রাখলে তো গোলাকার জিনিস সাজানো যায় না, ওই জন্য আমরা 7 নিলাম। আর মালার ক্ষেত্রে কি হবে, তুমি এখানে যতগুলো বিন্যাস হিসাব করতেছো, এখানে টোটাল বিন্যাসটা চলে আসছে, কিন্তু এখানে অর্ধেক বিন্যাস হচ্ছে, এটাকে উল্টাই দিলে আগেটার মতো হয়ে যাবে। ধরো এটাকে তুমি উল্টাও, নতুন কি কোনো বিন্যাস পাওয়া যাবে? এটাকে তুমি উল্টাইলা, নতুন বিন্যাস পাওয়া যাবে? ঘুরাইলা ঘুরাইলা, নতুন পাওয়া যাবে? পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি ডাবল কাউন্ট করছো না, তুমি ডাবল কাউন্ট করছো। এটাকে তুমি মানে ঘুরাইলা মানে কি, এটাকে রোটেট করলা আর কি, নতুন বিন্যাস তো পাওয়া যাবে না, তুমি ঘুরাইলা, ঘুরাইলে মধ্যে এই এই যে ব্লুটা এখানে আসবে, এই গ্রিনটা এখানে আসবে, আবার এই ব্লুটা এখানে যাবে, এই গ্রিনটা এখানে যাবে, নতুন তো হইলো না। তার মানে তোমার যে 7 ফ্যাক্টোরিয়াল এখানের মধ্যে কি হয়ে গেছে, ডাবল বিন্যাস হয়ে গেছে। ডাবল বিন্যাসকে প্রিভেন্ট করার জন্য 2 দ্বারা ভাগ করে দিছি। তাহলে তাহলে আমরা এখানের মধ্যে কি জিনিস পাইলাম, আমরা পাইলাম যে কোনো বৃত্তাকার জিনিস বা গোলাকার জিনিস হইলে একজনকে ফিক্স রাখতে হয়, নাম্বার 1। মালা হইলে, যদি মালা হইলে সেখানে, যদি মালা হয় সেখানে একজনকে তো ফিক্স তো রাখতে হবে, প্লাস প্রতিসম, সেই জন্য 2 দিয়ে ভাগ করে দিতে হবে।
প্রতিসম মানে হচ্ছে দুই পাশে জিনিসটা হলো যে উল্টাই দিলে জিনিসটা কি হবে, ইকুয়ালি থাকবে জিনিসটা, ঠিক আছে। মালার ক্ষেত্রে তাহলে আরো একটা 2 দ্বারা ভাগ হবে। এই কয়েকটা জিনিস বইয়ের মধ্যে লিখে রাখো, হ্যাঁ, উপর নোট করে কোনা দিয়ে লিখে রাখো যে মালা হইলে এরকম হইলে তোমার যেহেতু সে গোল সেটা একজনকে ফিক্স রাখবো। প্রতিসম মালা হইতে পারে, মালা কি অপ্রতিসম হইতে পারে না? হ্যাঁ, এখন তো ধরো অনেক রকমের তোমার ইয়া হয়, এখন তো ধরো তোমার হচ্ছে যে মালার মধ্যে প্রতিসাম্যতা তো তোমার হচ্ছে যে দেখা গেলো এখানে আহ মানে নানান রকমের, হ্যাঁ, দেখা গেলো প্যাটার্ন মানতেছে না, হইতে পারে এরকম, বাট আমরা এখানে অঙ্ক করার পারবো মালাটা এখন প্রতিসম বিষয় হিসেবে ধরতেছি, ঠিক আছে। মানে এখন তো হচ্ছে প্যাটার্ন না মানাটাই হচ্ছে আরেক রকমের তোমার স্টাইল, তাই না? তো এখন তোমার দেখা গেলো প্যাটার্ন নাও মানতে পারে, কিন্তু আমরা ধরে নিবো আমাদের একটা এখানে প্যাটার্ন আছে আমাদের মালার, হ্যাঁ, সুন্দর মালাটা। 7টা প্রতিসম। ওকে, তো আমরা আসি, আমরা এখানে একটা আসি তাহলে 6 জন মানুষ, 6 জন মানুষ একটা লাইনে কত রকম দাঁড়াইতে পারবে? দেখি সবাই আনসার দাও। 6 জন মানুষ, 6 জন মানুষ এক লাইনে, এক লাইনে কত প্রকারে দাঁড়াইতে পারবে? কত প্রকারে দাঁড়াইতে পারবে? তাইলে আয়েশা বলছে ফ্যাক্টরিয়াল 5। ওকে, লাইনে দাঁড়াইতে হইলে কাকে ফিক্স থাকার কোনো দরকার নাই, তাই না? কারণ লাইনে হচ্ছে ও সামনে, তো 2 3 4 5 6, হ্যাঁ, কাকে ফিক্স থাকার কি দরকার নাই, ও 2 নম্বর আসলে নতুন একটা বিন্যাস হয়ে যাবে, হ্যাঁ, ও শুরুতে গেলে নতুন একটা বিন্যাস হয়ে যাবে, এখানে কাকে ফিক্স থাকার কোনো প্রয়োজন নাই। লাইনে দাঁড়াইলে লোক 6 জন, 6 উভয় বিন্যাস করা যাবে, ফ্যাক্টরিয়াল 6। ক্লিয়ার? তাহলে লাইন, তারপর গোল টেবিল, তারপর হচ্ছে মুক্তার মালা, আশা করি এগুলো ইনশাআল্লাহ এখন থেকে পারবা। এখন আমরা আসি বিন্যাসের লাস্ট 2টা অঙ্ক, ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝলে তোমার এটা কঠিন কিছু না। সো 10টা বস্তুর মধ্যে 5টা নিয়ে গঠিত বিন্যাস কত যাতে 2টা বিশেষ বস্তু সর্বদা বাদ থাকবে। তো তোমার ক্রিকেট খেলা দেখো কেউ? ক্রিকেট দেখো? দেখো খেলা? তো ধরো তোমার টিম ম্যানেজমেন্টকে 13 জন প্লেয়ার দেওয়া হইলো, হ্যাঁ, তো 13 জন প্লেয়ারকে ওরা হচ্ছে এখানের মধ্যে ওদেরকে দিয়া ওরা এখান থেকে 13 জন প্লেয়ার থেকে নিয়ে ওরা তোমার টিম সাজাবে। তো এখন এখন টিমের যে কোচ তার চিন্তা ভাবনা যদি আগে এরকম থাকে যে সে হচ্ছে কোনোভাবে মাশরাফিকে নিবে না, তামিমকে নিবে না, সর্বদা বাদ দিবে, তাহলে মূলত কতজন থেকে সে টিম বানাচ্ছে বলতো? যে মাশরাফি তামিমকে কোনোভাবে নিবে না, সে অলওয়েজ বাদ, তাহলে মূলত কতজন থেকে সে সিলেক্ট করতেছে? রাইট, 11 জন থেকে সে সিলেক্ট করতেছে, কারণ ওই 2 জনকে সে গণাই ধরতেছে না, ওদেরকে সে গণাই রাখতেছে না, ওরা ওদেরকে অটো বাদ দিয়ে দিচ্ছে সে। এই যে অটো যে বাদ দিয়ে দিচ্ছে, তাইলে অটো বাদ দিলে ওরা কি কাউন্টের ভিতরে কি হিসেবের মধ্যে আসবে না। তাইলে এই যে 10টা বস্তুর মধ্যে তোমার আমরা যদি 5টা করে বিন্যাস যদি নেই, যেখানে 2টা বস্তু বাদ থাকবে, তাহলে ওই 2টা বস্তু কি করতে হবে, একদম অরিজিনাল কাউন্ট থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এই 10টা থেকেই এই 2টা জিনিস কি হবে, বাদ থাকবে। তাহলে মূলত 8টা জিনিস থেকে আমরা কি নিচ্ছি, 5টা জিনিস সাজাচ্ছি, তাহলে আনসার হবে 8 ই কি 5। 8টা থেকে আমরা 5টা নিচ্ছি, অবশ্যই পেঁচায় না, এটা তো বাস্তব ধর্মী কথা না, এরকম তো অনেক সময় হয়, তুই বাদ সবসময় একজনকে ধরো তোমার হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া হয়। এগারো সংখ্যাটা বলতেছি, ধরো 13 জন প্লেয়ার দেওয়া হয়েছে কোচকে, বলছে আপনি এখান থেকে 11 জনকে নিয়ে ব্যাটিং অর্ডার সাজান। তো সে কি করছে, সে মূলত তোমার সে 13 জনের মধ্যে সে সবসময় তামিম আর মাশরাফি কাউন্টই করতেছে না, তাহলে এদেরকে অটো বাদ দিচ্ছে, তাহলে সে 11 জন থেকে চুজ করতেছে মূলত, সে তো ওই 13 জনকে কাউন্ট করতেছে না। ওকে 13 জন দেওয়া হইলো, ওরা 2 জনকে তো অটো বাদ দিয়ে দিচ্ছে, সে একদম সবসময় বাদ ধরতেছেই না, হ্যাঁ, তাহলে এগুলো সর্বদা বাদ থাকবে, মানে কি একদম অরিজিনালটা থেকে বাদ দিয়ে দিতে হবে। 8p5 কেমনে করবা? 8p5 করবা ওই যে সূত্র ধরে করবা, তাহলে 8 × 7 × 6 × 5 × 4, ঠিক আছে। তো পরীক্ষা 8p5 এরকমই থাকবে অপশানে, কারণ এত বড় গুণ তুমি করতে না পারলে 8p5 এরকমই থাকবে অপশানে। জিনিসটা এরকম, এই যে ফ্যাক্টোরিয়াল 8 ভাগ ফ্যাক্টোরিয়াল 8 - 5, ওকে। হুম,
তো এখান থেকে আমরা যেটা করছি, তাহলে আমাদের এখানে ছিল ফ্যাক্টোরিয়াল 8, নিচে ছিল 8 - 5 মানে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখানে এটাকে যেটা করছি, তাহলে 8 × 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হলে 3 ফ্যাক্টোরিয়াল, কাটিং কুটিং গেছে। ঠিক আছে, আমি এখানে ওই তোমার মনে রাখার সুবিধার্থে একটা জিনিস বলছিলাম যদি তুমি পিন মান বের করতে চাও, হ্যাঁ, তাহলে তুমি যেটা করবা, এই উপরেরটা থেকে প্রথম 5টা নিবা, তাহলে 8 7 6 5 4, হ্যাঁ, প্রথম 5টা নিবা, তাহলে হয়ে গেল। এবার আমরা একটা প্রবলেম আসি। 10টা বস্তুর মধ্যে আমরা যদি 5টা নিয়ে কত প্রকার সাজানো যাবে যাতে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তা সব এটা বলছে তোমাদের বোর্ড মধ্যে যেভাবে করছে ওই লজিকটা তোমাদের বুঝতে প্রবলেম হবে। আমি তোমাকে যে লজিকটা বলি সেটা একটু তুমি খেয়াল করো। 10টা বস্তুর মধ্যে 5টা বড়ি তোমাকে নিতে হবে, কিন্তু তুমি দুটো বস্তু অবশ্যই তোমার অন্তর্ভুক্ত তোমাকে রাখতে হবে। আচ্ছা, ভাস্কর বলতে 10p3, তো ভাস্কর আনসারটা আমরা কেন নিতে পারতেছি না? কারণ ভাস্কর কিন্তু ওই দুটাকে সাজায় নাই, কিন্তু ওই দুটাকে সাজাও না কিন্তু তুমি 8p3 আমরা নিতে পারবো না, কারণ তুমি তো ওই দুটাকে সাজাচ্ছ না এখনো। আমাদের যদি বলে মাইক্রোফোন অফ করো, আমাদের শেষ অঙ্ক চলে আসছি আমরা। সো কিছুক্ষণ পরে রাসূল আযান দিবে। সো বললো ABCD 4টা ডিজিট, হ্যাঁ, ABCD 4টা ডিজিট, এখান থেকে দুটা ডিজিট নিয়ে কত উপায়ে সাজানো যাবে, হ্যাঁ, কত উপায়ে সাজানো যাবে। আমরা এখানে যে কাজটা করতে পারি, প্রথমে দেখলাম 4টা থেকে দুটা করে নিয়ে কয়ভাবে চুজ করা যায়। 4টা থেকে দুটা করে নিয়ে কয়ভাবে চুজ করা যায় বলো তো? 4C2 উপায় চুজ করা যায়, তাই না? 4C2 উপায় চুজ করা যায়। যে দুজনকে চুজ করলাম, ওই দুজনকে আবার কি করলাম, নিজেদের মধ্যে সাজা দিলাম। ইহাকেই 4p2 বলে, রাইট? ইহাকেই 4p2 বলে। তাহলে 4p2 মানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বের করতে পারি। কিভাবে? প্রথমে আমরা সিলেক্ট করলাম, এরপরে সাজাইলাম। তুমি ভাই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে, তুমি 4টা থেকে তুমি আগে তুমি করো। এই 4C2 এর মান কত? 4C2 এর মান কত? তাহলে AB AC AD BC তারপরে BD CD, হ্যাঁ, 6, দেখছো? 4টা থেকে দুটা করে নিলা, কত হইছে এখানের মধ্যে? এই 6টা উপায় নিতে পারবা তুমি, হ্যাঁ। এদের প্রত্যেককে নিজেদের মধ্যে কয়ভাবে সাজানো যায়? এটা AB অথবা BA, তাই না? এদের প্রত্যেককে নিজেদের মধ্যে কয়ভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 2 উপায়ে সাজানো যায়, রাইট। এদেরকে ফ্যাক্টরিয়াল 2 উপায়ে কি সাজানো যায়? ফ্যাক্টর 2 মানে 2। তো মোট সাজানো কত? 12। এই এসিকে সাজানো হয় তোমার হচ্ছে আবার CA, এদিকে আবার DA, হ্যাঁ। 4p2 এর মান কত আসবে? তাও 12ই আসবে। এটাকে বুঝতে পারছো কিনা জিনিসটা? এই যে স্টেপ বাই স্টেপ আগে তুমি বাছাই করলে এরপর সাজাইলা। এটা আরেকটা এক্সাম্পল দিই, যারা বুঝো নাই আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ। ধরো 15 জন ক্রিকেটার তোমাকে দিল, তুমি এটা একটা কোচ, 15 জন ক্রিকেটার দিল, তো বললো কত ভাবে ব্যাটিং করানো যাবে, কত ভাবে ব্যাটিং করানো যাবে। তো তুমি ব্যাটিং করাবে কেমনে? আগে তোমাকে 11 জনকে কি করতে হবে? টিম বানাইতে হবে। তাহলে 15 জন থেকে 11 জন দিয়ে যদি টিম বানাতে চাও, ইজ ইট বিন্যাস সমাবেশ? 15 জন থেকে 11 জন করে যদি টিম বানাও, ইজ ইট বিন্যাস সমাবেশ? এটা সমাবেশ, এটা দল গঠন। তাহলে তুমি প্রথমে 15 জন থেকে 11 জন নিয়ে দল গঠন করলা, এতগুলো উপায় দল গঠন করা যায়। এখন যে 11 জন নিয়ে দল গঠন করলা, সে 11 জনকে কত বয়ে ব্যাটিং করানো যায়? 11 জনকে কত বয়ে ব্যাটিং করানো যায়? এক্স্যাক্টলি 11 জনকে 11 উপায়ে ব্যাটিং করানো যায়, ফ্যাক্টরিয়াল 11 উপায়ে ব্যাটিং করানো যায়। তাহলে এটা হবে নির্ণয় সে কি ব্যাটিং সংখ্যা। এটা যখন ধাপে ধাপে যখন করতে পারি, ডিরেক্টলি করতে পারি যে 15 জন থেকে 11 জন নিয়ে কয়ভাবে ব্যাটিং করানো যাবে, তখন সেটা হবে 15p11। এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি সেম দুটো জিনিস? দুটো জিনিস সেম, আমরা দেখাছিলাম, তাই না? আমরা দেখাছিলাম এনসিআর এর লগে যদি তুমি আর গুণ দাও তাহলে তুমি এনপিআর পাবা, দুটো জিনিস সেম।
তার মানে এই অঙ্কটা আমরা ডিরেক্টলি 15p11 দিয়ে করতে পারবো, আবার 15c11 × 11 ফ্যাক্টরিয়াল দিয়ে করতে পারবো, দুটো দিয়ে করতে পারবো। তো দুটো ওই জানার সুবিধাটা কি? সুবিধাটা এখন পাবা তুমি, আসল সুবিধাটা এখন পাবা। সুবিধা পাইলা 11 জনের মধ্যে 7 জনকে 11p7 মাসুদ 11p7 ডিরেক্টলি করলে, ডিরেক্টলি করলে 11p7, হ্যাঁ 11p7। আর তুমি আগে যদি তুমি এদেরকে গ্রুপ করতে যাও তাহলে প্রথম হলে 11c7 × 7 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ সেম আনসার আসবে। ওকে, তো এখন তোমার হচ্ছে যে এটা ফজল বুঝতে পারবা, এই মুহূর্তে এখন বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমাদেরকে যেহেতু বলছে যে দুটো বিষয় বলতে শব্দ অন্তর্ভুক্ত থাকবে, তাহলে আগে আমরা চুজ করি, তাহলে এই দুটো জিনিস থাকবে। হ্যাঁ, তো ধরো এই দুটো জিনিস থাকবে এখানের মধ্যে, হ্যাঁ থাকবে। তাইলে বাকি আমরা কয়টা নিব, কয়টা থেকে কয়টা নিব? 10টা বস্তুর মধ্যে আমরা 5টা নিতে হবে, নিয়ে সাজাইতে হবে। দুটো বিশেষ বস্তু আমাদের থাকতে হবে, দুটো বিশেষ বস্তু তো দুজন আছে আমাদের, এই দুটো ফিক্স আছে, দুটো বিশেষ বস্তু দুটো আছে। তাহলে বাকি আর কয়টা নিব? বাকি আমরা 8টা থেকে 3টা কি করব? চুজ করব। 8টা থেকে 3টা চুজ করব, রাইট? 8টা 3টা চুজ করবো কত? FC3। জিনিস 5টা হয়েছে কিনা? জিনিস 5টা হয়েছে কিনা? হয়েছে না? এখন ওই 5টা জিনিসকে সাজাও, ওই 5টাকে সাজাও, কত করে সাজাতে পারবা? 5টা জিনিসকে সাজাও এবার ফ্যাক্টরিয়াল 5 উপায়। তাহলে এটা হলো আমাদের নির্ণয় বিন্যাস, FC3 × ফ্যাক্টরিয়াল 5। এটা মূল লজিক্যাল, তুমি আর জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, সো আমাদের বিন্যাসটা, হ্যাঁ দেখ একসাথে করা যাবে, তোদের বইতে একসাথে তোমার হচ্ছে যে এখানের মধ্যে করে দিয়েছে, কিন্তু সেটা তোমার লজিকটা বুঝতে তোমার ঝামেলা। আমি বলছি এই লজিকটা তোমার জন্য বোঝাটা সিম্পল, এবং এই লজিকটা বুঝতে তোমার সামনে সমাবেশের মধ্যে কাজে লাগবে লজিকটা যদি তুমি বুঝতে পারো। ওকে, তুমি 5p2 আর 8p3 ডিরেক্টলি হবে। হ্যাঁ, কত? 8p3 × 2 ফ্যাক্টরিয়াল, না এটা হবে না। 8p3 দিয়ে যদি যাও তাহলে তোমাকে 5p2 দিতে হবে, 5p2 দেখুন দিতে হবে। এটা বুঝছো কিনা? এটা বোঝাটা সহজ, এটা দিস ইজ মোর লজিক্যাল, এটা বোঝাটা সহজ। তোমার তো বই সিস্টেমটা যেন আমি বলি না, বই সিস্টেমটা তোমার ওটা লজিকটা একটু ডিপে, অনেক ডিপে। হ্যাঁ, ও পাস কিভাবে? তুই প্রথমে চুজ করে ফেললা, সাজা বানা এবার প্রথম তো চুজ করলা, 8 জন থেকে 3 জনকে নিয়ে ফেললা, তো আগে তো 2 জন ছিলই, এখন এই 5 জনকে নিয়ে গোলামালে সাজা বানায় এদেরকে, বিভিন্ন উপর সাজা বানায় এদেরকে সাজাবা, 5 জন থেকে 5 জন নিয়ে সাজাবে। এখন আলটিমেটলি তোমাকে সাজাইতে হবে তোমাকে, কিন্তু ওই যে 2 জন তোমার ফিক্স আছে, 2 জন তোমার ফিক্স আছে, হ্যাঁ তুমি তো তাদেরকে কি করলা, ওদেরকে তুমি বাছাই করার কিছু নাই। মানে আমি এই সিস্টেমটা করছি ন্যাচারাল সিস্টেম। বাস্তবে আমরা কি করতাম? বাস্তবে আমরা যেটা করতাম, প্রথমে যেহেতু দুটো ফিক্স আছে, আমি 10টা থেকে 3টা নিতাম, নিয়ে ওই দুটোর সাথে একসাথে এবার 500 হয়ে গেল, তারপর ওদেরকে সাজাইতাম আবার, এইভাবে তো করতাম বাস্তবে। সিকেপি তে রিপ্লেস করাটা আবার কোনটা মিতালি, এই অঙ্কটা নাকি অন্য? এটাই, এটা যদি পি দিয়ে করতাম কেমনে করতাম? আচ্ছা, এটা পি দিয়ে যদি করি আমি কেমনে করতাম, এটা যদি পি দিয়ে করতাম আমরা, তখন যেটা করতাম, এই 5টার মধ্যে আমাদের 2টা ফিক্স থাকবে, হ্যাঁ, আর তাহলে বাকি 8টা থেকে আমাদের 3টা। এখন আমাদের এই 5টা থেকে এই 2টাকেও তাদের মধ্যে সাজাইতে হবে, আর 8টা থেকে এই 3টাকেও তাদের মধ্যে সাজাইতে হবে। একত্রে সাজানো হচ্ছে এত, সেম আনসার আসবে দুটাতেই। এমনি করে করতে, অন্য করে করতে পারো, যেমন ইচ্ছা এমনি করতে পারো, তবে আগেরটা তোমার বোঝাটা মোর লজিক্যাল। সো মানে তোমার উত্তর দুটো সেম উত্তরই আসবে। সো এই পর্যন্তই আমাদের বিন্যাস। সো তোমাদের যে কাজটা হবে মূলত, যাদের বিন্যাস একটু বেশি কঠিন লাগে, তোমরা এক লাইন মার্কা যে অঙ্কগুলো আছে, এক লাইনের যে অঙ্কগুলো আছে, ওই এক লাইন মার্কা অঙ্কগুলা বারবার করে করে মুখস্থের মতো করে ফেলবা। হ্যাঁ, এক লাইন মার্কা যেগুলো আছে, হ্যাঁ যেগুলো তোমার খুব দ্রুত তোমার অ্যান্সার দেখলে বলে দেওয়া যায় কত হতে পারে, শব্দ গঠন আছে, হ্যাঁ রাজশাহী বরিশাল নোয়াখালী যেগুলো আসছিল,
ম্যাথমেটিক্স ফিজিক্স যেরকম ছিল, হ্যাঁ, ডিরেক্টর মেরেক্টর যেগুলো আসলো, এগুলো 1 লাইন মার্ক অঙ্ক যেগুলো, সেগুলো একটু বারবার প্র্যাকটিস করে ফেলবা, হ্যাঁ, কয়েকবার করে, এবং ওগুলো কমন আসবে পরীক্ষায়। সো এই পর্যন্ত বিন্যাস, রাতে হলো আমার সমাবেশ। এক্সামের টপিক, এক্সামের উৎপাদকের এক্সাম হবে আজকে রাতে। কালকে উৎপাদক ক্লাস হলো না, আজকে পরীক্ষা আছে নাকি আমি জানি না। উৎপাদক পরীক্ষা দিবা না? হুম। আমাদের টিম পিটিওর লোকজন কই? পরীক্ষা আছে রাতে আজকে? হুম।